নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, অডিও স্টোরি বাডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আমাদের বিশেষ ধারাবাহিক অডিও সিরিজ একলা পথের লড়াইয়ের ১৭ নম্বর পর্বে। গত পর্বে আপনারা দেখেছেন চারপাশের সমস্ত বাধা আর অসমানের মেঘ সরিয়ে কিংশুক ও মেহুল নিজেদের ভালোবাসাকে আইনি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে একদিকে নতুন জীবনের স্বপ্ন আর অন্যদিকে আড়ালে আটা অচেনা শত্রুর ছায়া, সব মিলিয়ে কিংশুক, মেহুল আর ছোট্ট তিতলির জীবন কোন দিকে মোড় নেবে? ঝড় থামিয়ে কিংশুক কি পারবে মেহুল আর তিতলিকে এক নিরাপদ আশ্রয় দিতে, নাকি নতুন কোনো বিপর্যয় অপেক্ষা করছে ওদের জন্য? সেই সব প্রশ্নের উত্তর জানতে চলুন আর দেরি না করে শুরু করা যাক একলা পথের লড়াইয়ের আজকের ১৭ নম্বর পর্ব। এবারে তিতলি ছুটে এসে কিংশুকের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। কিংশুক ওকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলল, তোমাকে কিস কথাটা কে বলেছে তিতলি? তিতলি কিছু বলছে না, মাথা নিচু করে আর চোখে মেহুলকে দেখছে। মেহুলও ওর দিকেই চোখ পাকিয়ে তাকিয়ে আছে। মায়ের ভয়ে বেচারি একেবারে চুপ করে গেছে। কিংশুক আবারও বলল, তুমি আমার দিকে তাকো, মাম্মাম কিছু বলবে না। বলো, কোথা থেকে শিখলে তুমি এই ওয়ার্ডটা? স্কুলে একজন বলেছিল। তোমার ক্লাসের কেউ বলেছিল? না, কিন্তু আমি শুনেছি। কার কাছ থেকে শুনেছো? আমি একদিন টিফিনের সময় ফুল তুলতে গিয়েছিলাম। এই তুই আবার বাইরে বেরিয়েছিলি? এত করে বারণ করে দিয়েছি আমি তোকে বাইরে বেরোবি না, তারপরে? মেহুল! কিংশুক মেহুলকে ধমক দিল, তুমি এবারে আমার কাছে বকুনি খাবে। ওকে কথা বলতে দিচ্ছ না কেন? আমাদের কথার মাঝে কেউ ইন্টারাপ্ট করলে আমরা তো রেগে যাই। ও বাচ্চা বলে কি ওর কথার দাম নেই? চুপ করে শোনো, এরপর কথা বললে আমি তোমাকেই বকবো কিন্তু। মেহুল বকুনি খেয়ে থেমে গেল। তিতলি পিক পিক করে হাসছে। মাম্মাম শুধু ওকে বকুনি দেয়, কিন্তু এবারে মাম্মাম বাবাইয়ের কাছে বকুনি খেলো। কিংশুক তিতলিকে আবারও বলল, হ্যাঁ, তারপরে বলো। আমাদের স্কুলে যে বড় ফুলের গাছটা আছে না, সেখানে ওই বড় ক্লাসের একজন দাদা আর দিদি কি বলছিল? বলছিল ওরা কিস করবে, আর তারপরে দুজনে দুজনের ঠোঁটে কিস করলো। এই তুই এগুলো আমাকে বলিস না কেন? না, দাঁড়াও, তুমি ওকে ভয় দেখালে ও কি করে বলবে? এটা কি খারাপ কথা বাবাই? মাম্মাম এমন করে রেগে যাচ্ছে কেন? এটা একেবারেই খারাপ কথা নয়, কিন্তু কি জানো তো তিতলি, কিছু কিছু কথা আছে যেগুলো ছোটদের বলতে নেই, সেগুলো শুধুই বড়দের কথা। কিস কথাটাও ঠিক তাই, ওটা বড়দের জন্য। তাহলে আমি ওই কথাটা কখনো বলবো না? বলবে, কিন্তু তুমি বড় হলে বলবে। এখন বললে সবাই তোমাকে খারাপ ভাববে, না হলে মামামের মতো রেগে যাবে। কিন্তু আমি কি করে বুঝবো কখন বলতে হবে? তুমি নিজেই বুঝতে পারবে, আর যদি না পারো আমি আর মাম্মাম তোমাকে বলে দেবো না হয়। এই জন্যই মাম্মাম রেগে গেছে? হ্যাঁ, এটা তো বড়দের কথা, তাই মাম্মাম একটু রেগে গেছে। তুমি যখন আমাদের মতো হবে তখন বললে আর কেউ রেগে যাবে না, তোমাকে বকবেও না, বুঝলে? তাহলে তাহলে কি বলবো? তুমি বলবে মিষ্টি খাবো। কিংশুক ওর গালে আবারও একটা চুমু দেয়। ছোটদের ভাষায় এগুলোকে মিষ্টি বলে, ঠিক আছে? তিতলি হেসে গড়িয়ে পড়লো। মেহুল গজগজ করতে করতে বলল, বাবা, পুরো বাপের মতো স্বভাব হয়েছে দেখছি। উনি যেমন ছিলেন ছোট থেকেই পাকা, মেয়েটাও ঠিক তেমনটাই হয়েছে। আরে তাকে তুমি আরো বেশি করে পাকিয়ে দিচ্ছ। মেহুল ঘর থেকে বেরিয়ে গেল। কিংশুক তিতলিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুমি একটু বসো, আমি তোমার মামামকে একবার শান্ত করে আসি, খুব রেগে গেছে। কিংশুক গিয়ে দেখলো মেহুল রান্নাঘরে দুধ গরম করছে। কিংশুক পা টিপে টিপে ঢুকলো, ওকে কিছু বুঝতে না দিয়ে জড়িয়ে ধরলো। মেহুল আঁতকে উঠতেই কিংশুক ওর মুখে হাত চাপা দিল। মেহুল চোখ বড় বড় করে দেখছে। কিংশুক ফিসফিস করে বলল, সবসময় আমার থেকে পালাই পালাই করো কেন? তোমাকে দেখো বলে ছুটে পালিয়ে আসি, আর তুমি সারাদিন আমার চোখের আড়ালে কাজ করছো। আচ্ছা, মেহুল মুখ থেকে কিংশুকের হাতটা সরিয়ে দিয়ে বলে, তুমি আবার শুরু করেছো। দেখলে এক্ষুনি তিতলি কেমন পাকা পাকা কথা বললো। ও আবার চলে আসবে কিন্তু, ছাড়ো আমাকে। না, আমার এখন তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। কতদিন তোমাকে একটু একা পাইনি বলো তো? মেহুল হেসে বলল, আর একা পেতে হবে না, এখন আরো একজন আছে, সেটা মাথায় আছে তো? আছে তো কি হয়েছে, আরো 5 জন থাকলেও আমি তোমাকে একাই চাই। বাপরে, 5 জন! একজনকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি সারাদিন। 5 জন হলে তো আমাকে আর খুঁজেই পাওয়া যেত না। ঠিক আছে, 5 জন না হোক, তিতলির মতো আরো একজন তো আসতেই পারে। এই সরো তো। মেহুল একটু রেগে তাকালো, তারপর বলল, আমাকে কাজ করতে দাও। নিজের মাথাটা তো গেছে, এখন আবার আমার মাথাটাও খারাপ করতে এসেছে। এই মেহুল! কিংশুক আবারও ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তোমার আদর খেতে ইচ্ছে করে না? সেই তো কবে আমরা দুজনের কাছাকাছি এসেছিলাম, তারপর কতদিন আলাদা হয়ে গেলাম, আর তুমি আমার কাছে আসোই না। তোমার আর ভালো লাগে না? মেহুল উত্তর দিল না, শুধু ঠোঁট কামড়ে ধরে হাসছে।
কিংসুক আরো জোরে চেপে ধরলো ওকে। কি গো, বলো না, তোমার কি আমার কাছে আসতে ইচ্ছে করে না? যা তো, জানি না। কিংসুক ওর ঘাড়ের কাছে মুখ রেখে খুঁজতে থাকে। মেহুলের শরীরে এক শিহরণ খেলে যায়। মুহূর্তের মধ্যে সেই দিনের রাতের কথাটা মনে পড়ে যায়। সেদিনও কিংসুক এভাবেই ওর শরীরের মধ্যে মিশে গিয়েছিল। মেহুলের হঠাৎ মনে পড়ে গেল একটা কথা। ও ফিসফিস করে বলল, ছাড়ো কিংসুক, তিতলি চলে আসতে পারে। ও আমাদের এইভাবে দেখলে আবার উল্টো পাল্টা কিছু ভেবে নেবে। কিংসুক শুনল না ওর কথা। শুধু ওর ঘাড়ে গলায় চুলের মধ্যে চুমু খেতে থাকলো আর বলতে থাকলো, আমি তোমাকে দেখলে পাগল হয়ে যাই মেহুল, তুমি ঠিক আগের মতোই আছো। কি যে বলো, এখন রোগা হয়ে গেছি, গাল ভেঙে গেছে, খারাপ দেখতে হয়ে গেছে। বরং তুমি এখন হ্যান্ডসাম হয়ে গেছো, তোমার পাশে আমাকে মানাবে না আর। এইসব বাজে বাজে কথা বলবে না, মাথাটা কিন্তু হেব্বি গরম হয়ে যায় আমার। আর গরম করিও না। না গো, সত্যি বলছি, তুমি এখন দেখতে একেবারে হিরোদের মতো হয়ে গেছো। কত ভালো মেয়ে তোমার জন্য ছিল। তা নয়, তুমি কি ঠিক করলে? এই কবেকার বুড়ি মেহুলকে নিয়ে থাকবে তুমি। কিংসুক ছেড়ে দিল ওকে। এই কথাগুলো শুনে ও বিরক্তই হচ্ছে। কিংসুক একটু রেগে গিয়ে বলল, তোমার আমাকে পছন্দ না সেটা আগে বললেই পারতে। হয়তো আমি এখনো ঠিকঠাক তোমার হাজবেন্ড বা তিতলির বাবা হয়ে উঠতে পারিনি, তাই বলে। এই, মেহুল হেসে ওকে জড়িয়ে ধরে বুকের উপরে মাথা রেখে বলল, তুমি আমার সব কিংসুক। যে দিনগুলোতে তুমি ছিলে না, তখনও আমি জানতাম কিংসুক ছাড়া মেহুল কখনো কাউকে ভালোবাসবে না। তুমি শুধু আমার, আজীবন আমার। এটা যখন বিশ্বাস করো তাহলে আমাকে আদর। হঠাৎ ওদের দরজায় কেউ টোকা দিল। দুজনেই ঘুরে তাকালো। মেহুল বলল, দেখো তো কে এসেছে। দাঁড়াও দেখছি। কিন্তু কিংসুক যাওয়ার আগে তিতলি গিয়ে দরজাটা খুলে দিল। সকালের সেই দুজন দাঁড়িয়ে আছে। ওদের দেখে তিতলি ভীষণ রেগে গেল। ওরা যে কারা সেই সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না, কিন্তু ওর মনে পড়ে গেল ওদের জন্যই বাবাই আর মামাম কাঁদছিল। ওরা কাঁদছিল মানেই এরা খারাপ লোক, তাই দরজা আগলে দাঁড়িয়ে রইল। তারপর তিতলি রেগে মেগে বলল, তোমরা আবার এসেছো? তখন তোমরা আসার পর বাবার মাম্মাম কাঁদছিল কেন? আমি ঘরে ঢুকতে দেব না। তোমরা এলে যদি বাবার মাম্মাম আবার কান্নাকাটি করে? কিংসুকের মায়ের মেয়েটিকে বেশ ভালো লেগেছে। নিজেদের মধ্যে সম্পর্কটা যদি খুব স্বাভাবিক হতো তাহলে হয়তো এতক্ষণে মেয়েটিকে কোলে নিয়ে আদর করতেন, কিন্তু এমন একটা কাজ করেছেন যে নিজেই অপরাধী হয়ে গেছেন। ওর মা ভাবলেন, কি সুন্দর পুতুলের মতো হয়েছে মেয়েটা। এরপর উনি হেসে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? তিতলি চোখ বড় বড় করে বলল, কেন এসেছো তোমরা? তোমাদের জন্য বাবাই আর মাম্মাম কাঁদছে। তোমরা আর আসবে না। এতক্ষণে কিংসুক আর মেহুল ভেতর থেকে বেরিয়ে এসেছে। ওরা দুজনেই বেশ অবাক হয়ে গেল। কিংসুকের বাবা মা দাঁড়িয়ে আছেন দরজার সামনে। কিংসুকের মুখে একটা বিরক্তি ফুটে উঠল, আর মেহুলের মনে যাই থাক না কেন মুখে ও কিচ্ছু প্রকাশ করলো না। তিতলি এবার কিংসুকের দিকে ফিরে বলল, দেখো না বাবাই, ওরা আবার এসেছে। তোমরা তো সকালে কাঁদছিলে বলো, তাই আমি ঢুকতে দিইনি ওদের। তিতলি, এদিকে এসো। না, আমি যাবো না। সকালে তোমরা কাঁদছিলে কেন বলো? মেহুল এগিয়ে এসে তিতলিকে ধরে টেনে নিয়ে বলল, কিংসুক, ওনাদের ভেতরে আসতে বলো। হাজার হোক ওনারা তোমার বাবা মা। দরজার বাইরে ওনারা দাঁড়িয়ে আছেন, দেখতে সেটা ভালো লাগছে না মোটেই। কিংসুক তবুও কিছু বলল না। আজ থেকে 6 বছর আগের একটা মুহূর্ত ওর চোখের সামনে ভেসে উঠল। ও ভাবল, 6 বছর আগে সেই দিনে সেই মুহূর্তের সাক্ষী নিজে ছিলাম না, কিন্তু এখন দাঁড়িয়ে অনুভব করতে পেরেছি। যেদিন মেহুল আমার বাড়িতে ছুটে গেছিল সেদিন এই ওনারা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ওকে। আর আজকে ওনাদেরই মেহুলের দরজার সামনে এসে দাঁড়াতে হয়েছে। সময়ের চাকা ঠিক ঘুরে যায়। কি হলো, কি ভাবছো? কিংসুক কিছু বলছে না দেখে মেহুল নিজেই বলল, আচ্ছা শুনুন, আপনারা ভেতরে আসুন। ওরা দুজনে ভেতরে ঢুকলো। কিংসুকের মা চারপাশটা দেখছেন। তাদের বাড়ির তুলনায় এই বাড়িটা অনেকটাই ছোট, সে কিভাবে বলা যেতে পারে। আর কিংসুকদের বাড়ির চারপাশে যেমন আভিজাত্য ঐশ্বর্য ছড়িয়ে রয়েছে, এখানে তার 1% নেই। সাজানো গোছানো ছোট্ট চিমছাম ঘর, কিন্তু সুখের অভাব নেই। কিংসুকের মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওরা দাঁড়িয়ে আছে দেখে মেহুল বলল, আপনারা বসুন। কিংসুক, তুমি ওনাদের সাথে কথা বলো, আমি ভেতরে আছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কিংসুক এতক্ষণ একটাও কথা বলেনি। মেহুলের কথাটা শুনে সাথে সাথে বলে উঠল, তুমি এখানেই থাকবে আমার কাছে। তুমি আমার স্ত্রী, আমার সাথে কার কি কথা হবে সেটা শোনার বা জানার সম্পূর্ণ অধিকার তোমার আছে। মেহুল চুপ করে দাঁড়িয়ে রইল। কিংসুক ফিরে ওর বাবার দিকে তাকালো। বেশ মেজাজ নিয়েই বলল তারপর, আবার কি মনে করে একটু জানতে পারি? আমি সকালে যা বলার মাকে বলে দিয়েছি, মা বলেনি? না মানে তোর বাবা আসলে বলতে চাইছে। বাবা আসলে কি বলতে চাইছে সেটা বাবাকেই বলতে দাও। কিংসুক তার মায়ের কথার মাঝেই কথা বলে ওঠে, মাঝে তুমি কথা বলো না। তোমার কথা আমি সকালে অনেক শুনেছি। না বাবা, বলো আবার কেন এসেছো? আমি কিন্তু ফিরে যাব না। ওর বাবা একবার মেহুলের দিকে তাকিয়ে তারপর বলল, আমি মেহুলের সাথে কথা বলতে চাই। কিংসুক জোর গলায় উত্তর দেয়, না, চাই বললেই সবসময় সবকিছু হাতের মুঠোয় পাওয়া যায় না। মেহুল তোমাদের সাথে কোনো কথা বলবে না, আমি বলতে দেব না। যা বলার আমাকে বলো। তুমি ওর সাথে কথা বলতে দেবে না কেন?
তুমি তো জানতে মেহুল বেঁচে নেই। অনেকদিন আগেই ও এই পৃথিবী ছেড়ে তোমার ছেলের জীবন থেকে সরে গেছে না? ও সরি, ভুল বললাম। তোমরা ওকে সরিয়ে দিয়েছিলে। যে মানুষটার কোনো অস্তিত্ব নেই তোমাদের কাছে, তার সাথে কেন কথা বলতে চাইছো? হ্যাঁ, এটা ঠিক আমরা জানতাম না। তা তোমার সাথে ওর যোগাযোগ হলো কি করে? সেটা যেভাবেই হোক, তোমার কথার কোনো উত্তর আমি দেব না। তুমি আগে বলো, এই 6টা বছর ধরে কেন এতগুলো কথা লুকিয়ে রেখেছিলে? মেহুল যে প্রেগনেন্ট ছিল সেটা তোমরা জানতে, ও জানার পরে তোমাদের কাছেই ছুটে গেছিল। সেদিন তোমরা কেন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? ওর অসহায় অবস্থার সুযোগ নিয়ে কেন ওকে সুইসাইডের দিকে ঠেলে দিয়েছিলে? যে ভুলটা তোমার ছেলেই করেছে সেটা জানার পরেও কেন তোমরা মেহুলের মাথার উপরে এত বড় দায় চাপিয়ে দিলে? কেন একবার ভাবলে না ওই আনম্যারিড অবস্থায় মেয়েটা কোথায় যাবে? আজ সব প্রশ্নের উত্তর চাই আমার। ওর মা চুপ করে আছে, কারণ কথা বলতে গেলেই কিংশুক একেবারে জ্বলে উঠছে। ওর বাবা বুঝতে পেরেছে যে কিংশুক সবটা জেনে গেছে, তাই গলাটা একটু নামিয়ে বললেন, সেদিনের সেই দোষটা তুমি করেছিলে কিনা সেটা আমরা শিওর ছিলাম না। শিওর ছিলে না? একটা মেয়ে কখন ওইভাবে কারোর বাড়িতে ছুটে যায় বলতো? যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন তার সামনে আর কোনো রাস্তা খোলা থাকে না। আর তোমরা শিওর নাই বলছো? কি করে? কেউ না কেউ তো তোমার মাথায় এটা ঢুকিয়েছে যে সেদিন রাতে আমি মেহুলের সাথেই ছিলাম। তাহলে তো তোমার জানাই উচিত। সবটা জেনেও এখনো ভান করছো কেন? দেখো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন তো আর কিংশুক এতটাই ক্ষেপে আছে যে কথা বলতেই দিচ্ছে না, আবারও চিৎকার করে উঠল। কি? যেটা হওয়ার সেটা হয়ে গেছে? তোমরা জানো তোমাদের জন্য একটা মেয়ের সবকিছু শেষ হয়ে গেছে। নিজের পড়াশোনা, ক্যারিয়ার, বাবা মা সবকিছু থেকে দূরে সরে গেছে মেয়েটা। এই যে বাচ্চাটা নিজের বাবাকে পায়নি 6টা বছর, কেন বলতে পারো? তোমরা জানো মেহুল এই কটা বছরে কেমন ভাবে বেঁচেছিল? তোমাদের লজ্জা নেই? এখন বলছো যেটা হয়ে গেছে। বাহ বাহ বাহ! মেহুল আমার বয়সে একটা বাচ্চা মেয়ে কোন হিসেবে বাড়ি থেকে বের করে দিলে? যে বাড়িতে আমার স্ত্রীর সাথে এরকম আচরণ করে বের করে দেওয়া হয়, সেই বাড়িতে আমি বেঁচে থাকতে পারবো না। একটা কথা শুনে নাও, আমি ওখানে কখনো ফিরে যাব না। তোমরা চলে যাও। রিন্টু, বাবা আমার। ওর মা ছুটে এসে জড়িয়ে ধরেই কেঁদে ফেললো। আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। আমি ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি, আমি মানছি, কিন্তু তুই আমাকে এত বড় শাস্তি দিস না বাবা। কিংশুক মাকে জড়িয়ে ধরেনি, বরং কঠিন হয়ে আছে। ও শান্ত গলায় জবাব দেয়, তুমি শাস্তি দিতে পারলে আমি কেন পারবো না? আমি তোকে শাস্তি দিয়েছি। মেহুল আর তিতলিকে 6টা বছরে কষ্ট দাওনি? দিয়েছো তো। ওরা দুজনেই আমার। ওরা কষ্ট পেয়েছে মানে আমিও কষ্ট পেয়েছি। কেন তোমরা আমাদের আলাদা করে দিলে? কেন দিল্লি পাঠিয়ে দিলে? পারবে এর উত্তর দিতে? কেন আমি আমার মেয়ের একেবারে ছোটবেলাটা দেখতে পেলাম না? নিজের বাবা থাকতেও ওকে কেন শুনতে হবে তোর বাবা নেই? এই সবকিছুর জন্য তোমরা দায়ী। আমি ক্ষমা করবো না তোমাদের। রিন্টু, রিন্টু বাবা, তুই এত রেগে আছিস আমার উপরে? আমি ভুল করেছি বাবা, আমি মানছি, অনেক বড় অন্যায় করেছি। তুই তুই এইবারটা আমাকে ক্ষমা করে দে না রে বাবা। আমি রেগে আছি এটা তোমাকে কে বললো? রাগ তার উপরই করা যায় যেখানে অধিকার থাকে। মেহুল এতগুলো বছর আমার উপরে রেগে আছে, ঠিক করেছে। ও তো জানতোই না আমি তোমাদের কাছে কি অবস্থায় ছিলাম। তোমরা যে জোর করে আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিলে, এটা ও না জেনেই আমাকে ভুল বুঝেছিল। কারণ আমার উপরে ওর সবচেয়ে বেশি অধিকার ছিল। তাই ভুল বুঝে থাকলেও সেটা বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু তোমরা মিথ্যে বলেছো। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন এতগুলো বছরে মিথ্যের আশ্রয় নিয়ে চলতে খারাপ লাগলো না তোমাদের? আমাকে বিশ্বাস কর রিন্টু, আমি তোকে সবটাই বলতে চেয়েছিলাম। চুপ করো। কিংশুক আবারও রেগে যায়। আর কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। বলতে চাইছিলে তো বলো না কেন? বাবার ভয়? তুমি যে আমার সাথে এরকম করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা পাপ করেছো, ভুল নয়। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতেই হয়, আর সেটা তোমাদের করতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই তাই আমি 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 পাপ করেছি। তুই বল বল, আমাকে কি শাস্তি দিতে চাস? তুই বল, তুই যা শাস্তি দিবি আমি সবটাই মাথা পেতে নেবো রে বাবা। শুধু শুধু আমি তোকেই চাই, আমাকে আমাকে বেরিয়ে দিস না বাবা। তিতলি মেহুলকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কিংশুকের মা কাঁদছে দেখে তিতলিও একটু ঘাবড়ে গেছে। ও আস্তে আস্তে বলল, ওকে মামা, বাবাইকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? বাবাই খুব রেগে গেছে, সবাইকে বকছে। তুমি চুপ করো, এখন কোনো কথা বলো না। বড়রা যখন কথা বলে তখন তাদের মাঝে ছোটদের কোনো কথা বলতে নেই। দেখছো না, বাবাই রেগে গেছে, এবার আমাদেরকেও কিন্তু বকবে কথা বলতে দেখলে। তিতলি ভয়ে চুপ করে গেল। কিংশুক তখনও ওর মাকে বলে চলেছে, তুমি তো ক্ষমা চাইছো, কিন্তু যিনি এত বড় কাণ্ডটা ঘটিয়েছেন তিনি দাঁড়িয়ে কি ভাবছেন? ক্ষমাটা তাকেই চাইতে বলো, এবং সেটা আমার কাছে নয়। যার সাথে এত বড় অন্যায়টা করেছে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। যদিও আমার মনে হয় উনি যা করেছেন সেটা ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবুও হাত জোর করেই তোমাদের ক্ষমা চাইতে হবে। কিংশুক তুমি এসব। একটাও কথা বলবে না। কিংশুক কঠিন চোখে মেহুলের দিকে তাকায়। আমি যেটা বলছি সেটা শোনো। অহেতুক দয়া দেখানোর কোনো কারণ নেই গুরুজন বলে। যারা তোমার জীবনের এতগুলো দিন নষ্ট করে দিয়েছে, যারা একজন বাচ্চাকে তার বাবার থেকে দূরে সরিয়ে রেখেছে, তারা গুরুজন হলেও সেই সম্মান পাওয়ার যোগ্য নয়। কি হলো, তোমরা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো যে? সম্মানে খুব লাগছে তাই না? ওর বাবা চুপ করে দাঁড়িয়ে রয়েছে।
ভেতরে ভেতরে রেগে ফুঁসে গেলেও ছেলের সামনে একটাও কথা বলার উপায় নেই। উনি জানে ছেলে একেবারে তেলে বেগুনে জ্বলে আছে। কথা বললেই সাপের মতো ফোঁস করে উঠছে। উনি মনে মনে ভাবছেন, এখন এই মেয়েটার কাছে আমাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। যে কিনা আমার ছেলের পায়ের নখের যোগ্য নয়, তাকে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। কি এমন দেখলো মেয়েটার মধ্যে যে রিন্টু একেবারে জড়িয়ে পড়লো? এত চেষ্টা করেও মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে সরাতে পারলাম না। তবে এখানে থাকলে কিছুই সম্ভব নয়। আমাকে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওদের তিনজনকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। নিজের জায়গায় না এলে মেহুলকে রিন্টুর জীবন থেকে সরানো খুব মুশকিল হয়ে যাবে। উফ, কেন যে ছেলেটাকে দিল্লি থেকেই বাইরে পাঠিয়ে দিলাম না, তাহলে আর এই ঝক্কি থাকতো না। মেহুল, এবারে কিংসুকের মা দৌড়ে এসে মেহুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করো মেহুল, আমাকে ক্ষমা করো। আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি, সত্যি অনেক বড় পাপ করেছি তোমার সাথে। কিন্তু আজ আমি অসহায় মেহুল, আমাকে তুমি ক্ষমা করো। না হলে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে না। ক্ষমা করবে না আমাকে মেহুল। কিংসুকের মাকে অমন ভাবে কান্নাকাটি করতে দেখে মেহুলেরও ভালো লাগছে না। মেহুল খুব আস্তে আস্তে বলল, ছেলেকে পাওয়ার জন্যই তো আমার কাছে ক্ষমা চাইছেন। আপনার ছেলেকে আমি আটকে রাখিনি। ও তো বাচ্চা নয় যে ওকে আমি আটকে রাখবো। আপনারা নিয়ে যান যদি পারেন। ওর মা মেহুলের হাত দুটো ধরে বললেন, আমি জানি যে অনেক অভিমান জমে আছে তোমার। সেদিন আমি তোমার কোনো কথাই শুনিনি। ওরকম একটা বাচ্চা বয়সে যে তোমরা এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে পড়বে, সেটাই আমি বুঝিনি। যে ভয় পেয়েছিলাম, খুব ভীষণ ভয় পেয়েছিলাম লোকলজ্জার, সমাজের আর ওর বাবার সম্মানের কথা ভেবেই। বাহ বাহ বাহ, বাবার সম্মানের কথা ভাবলে আর মেয়েটার সম্মানের কথা ভাবলে না। কে বললো ভাবিনি? আমি মেহুলকে বলেছিলাম আমি টাকা দেবো, তুমি অ্যাবর্শন করিয়ে নাও। কথাটা শুনে কিংসুকের চোখ দুটো একেবারে বাঘের মতো হিংস্র হয়ে উঠল। ও বলল, কি? তোমার মতো নোংরা মানুষ আমি আমার জীবনে আর একটাও দেখিনি। তোমার কোনো চেঞ্জ হয়নি। তুমি ঠিক যতটা খারাপ ছিলে এখন আরো খারাপ হয়ে গেছো। শুধু টাকার উন্নতি হয়েছে, মানসিকতার কোনো উন্নতি হয়নি। কি করবে এত টাকা নিয়ে? তোমার মরার সময় টাকা দিয়ে চিন্তা সাজাবে নাকি? এক্ষুনি বেরিয়ে যাও তুমি এখান থেকে। তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমার মুখের ভাষা ঠিক থাকবে না, উল্টে বাজে কথা বেরোবে। ঠিক বলেছিস। এবারে ওর বাবার উপরে মাও রেগে উঠল। উনি বললেন, একদম ঠিক বলেছিস। এই তুমি কি একটু ভদ্রভাবে কথা বলতে পারছো না? হ্যাঁ, যাকে নষ্ট করে দেওয়ার কথা বলছিলে সে তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। তারপরও তোমার এতটুকু লজ্জা হচ্ছে না, ঘেন্না হচ্ছে না নিজের ওপরে? এত সুন্দর ফুটফুটে একটা প্রাণকে নষ্ট করতে চেয়েছো ভেবে? হ্যাঁ, টাকার চিন্তা করতে করতে তোমার রক্তগুলো টাকা হয়ে গেছে। ওখানে মনুষ্যত্বের ছিটে ফোটাওয়ার অবশিষ্ট নেই দেখছি। ছি! তিতলি ওদের কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছে, বড় বড় চোখ করে কথাগুলো গিয়েছে। মেহুল সেটা দেখে বলল, তিতলি, তুমি ঘরে যাও, ওখানে নিজে একটু খেলা করো, আমরা পরে যাচ্ছি। না, আমি এখানে থাকবো। তিতলি, মাম্মাম যেটা বলছি শোনো, তুমি ওই ঘরে বসো, আমরা এখানে কথা বলছি। বাবা, তুমি খেলবে না? খেলবো, কিন্তু একটু পরে। তোমাকে সকালে আমি যে পাজলগুলো সাজিয়ে রাখতে বলেছিলাম সেগুলো সাজিয়ে রাখো, আমি গিয়ে দেখবো। আচ্ছা। তিতলি অন্য ঘরে চলে গেল। কিংসুকের মা মেহুলের হাতটা ছাড়েননি। উনি করুণ ভাবে বলল, আমরা তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছি। জানি এই ভুলের ক্ষমা নেই। তবু তুমি কি পারবে একটু আমাদের প্রতি সদয় হতে? হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যেমন ভাবে থাকতে চাও ঠিক তেমন ভাবে আমাদের বাড়িতে থাকবে। তুমি যদি আবার পড়াশোনা করতে চাও সেটাও করতে পারো। তোমাদের যেটা ইচ্ছা সেটাই করো। শুধু আমাদের সাথে বাড়ি ফিরে চলো। আমি তোমাদের তিনজনকে নিয়ে যাবো আমার সঙ্গে। দেখো মেহুল, কিংসুকের বাবা এতক্ষণ পর মেহুলের কাছে এগিয়ে আসে। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তখন তোমরা ছোট ছিলে, না বুঝে ভুল করে ফেলেছো। আমি মানছি আমার ছেলের দোষ ছিল, কিন্তু তুমি একটা মেয়ে হয়ে এত বড় ভুলটা করলে কি করে বলো তো? ছেলেরা একটু আনমনা হয়, তাদের সব কথা ওইভাবে সায় দিতে নেই। সেদিন যদি তুমি একটু সাবধানে থাকতে, তাহলে আজকে আমাদের জীবনে এরকম দিন দেখতে হতো না। আচ্ছা, আপনি এভাবে কেন কথা বলছেন? আমার জীবনে যাই ঘটে থাকুক না কেন, সেইটাই তো আমি আপনাদের বা আপনাদের ছেলের উপর চাপিয়ে দিইনি। প্রথমে কি করবো বুঝতে পারিনি, তাই সবার আগে কিংসুকের কথাটাই মাথায় এসেছিল। আর তাই অসহায়ের মতো আমি আপনাদের বাড়িতে দৌড়ে গিয়েছিলাম। কিন্তু আপনারা কি করলেন? আমাকে বাড়ি থেকে বেরই করে দিলেন। আবার টাকার লোভ দেখালেন যাতে আমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। কিন্তু আমার ডিসিশন অনেক আগেই যে নেওয়া হয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি অন্তত কোনো ভুল করিনি। যা হয়েছিল সেটা দুজনের সম্মতিতে হয়েছিল। কি তাই তো কিংসুক? ঠিক তাই। আর কে আনমনা ছিল, কে ভুল করেছে, এসব বিচার এখন তুমি করতে যেও না বাবা। কারণ তোমাকে আমরা সেই বিচারের ভার দিইনি। তুমি ওই একদিনের জন্য মেহুলকে কোনোভাবেই কাঠগড়ায় দাঁড় করাতে পারো না। ও কিন্তু এতগুলো বছর আমাদের জীবন থেকে অনেকটা দূরে ছিল। নিজের বা মেয়ের দায়িত্ব তোমার উপরে বা আমার উপরে চাপিয়ে দেয়নি, দাবিও করেনি। ও কিন্তু নিজের মতো থেকেছে। বরং আমি ওকে রিকোয়েস্ট করেছি আমার মেয়ের দায়িত্ব এবং ওর দায়িত্ব নিতে চাই বলে।
এবং আমি থ্যাঙ্কফুল যে মেহুল আমাকে সেই পারমিশনটুকু দিয়েছে। না হলে আমাদের ফ্যামিলি ওর সাথে যা করেছে ও আমাদের নামে মামলা করতেই পারতো। তুমি ওকে ধন্যবাদ দাও যে ও তোমাদের গায়ে কোনো রকমে কালি না ছিটিয়ে দূরে সরে গেছে। শুনুন, মেহুল ওর বাবার চোখে চোখ রেখে বলল, আমি আপনাদের ছেলেকে খুঁজে বের করিনি, ও খুঁজে পেয়েছে। আর পাওয়া মাত্রই আমি ওর গলায় ঝুলেও পড়িনি, কারণ মেহুল গলায় ঝুলে পড়ার মতো মেয়ে নয়। কিংশুকি আমাদের সাথে থাকতে চেয়েছে, আর একজন বাবা তার নিজের মেয়ের কাছে থাকতে চাইছে। তাকে আমি না বলবো কোন অধিকারে? আমি ওকে কখনোই ফেলতে পারবো না। ওর মা অস্থির হয়ে ওর বাবাকে বলল, আচ্ছা 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 আচ্ছা, এখন এসব কথা থাক না। তুমি আগের কথা কেন তুলছো বলো তো? এখন ওদের মধ্যেকার ব্যাপার ওরা তো মিটিয়ে নিয়েছে। তোমাকে যেটা করতে বলেছি তুমি এখন সেটাই করো না। না মা, তুমি যেটা খুব সহজে মিটিয়ে নেওয়ার কথা বলছো সেটা এত সহজে মিটিয়ে নেওয়ার মতো জিনিস নয়। তোমরা আজকে নিজের ছেলের জন্য ছুটে এসেছো, যেভাবেই হোক আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাও, কিন্তু তাই বলে মেহুলের এতগুলো বছরের চোখের জল তো মিথ্যে হয়ে যাবে না। এই 6টা বছর প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মেয়েটা কষ্ট পেয়েছে, সেই হিসেবে মিটবে কিভাবে? ওর বাবা গম্ভীর হয়ে বললেন, মেয়েটাতে চাই বলেই তো তোমাদের নিতে এসেছি। নিতে এসেছো? তুমি নিতে এলেই ওকে যেতে হবে নাকি? ওকে কি তোমার রাস্তার মেয়ে মনে হচ্ছে, নাকি ভিখিরি মনে হয়েছে? যেদিন ইচ্ছে হলো দূর দূর করে তাড়িয়ে দিলে, আজ আবার নিজেদের স্বার্থে শুধুমাত্র নিজেদের ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্লজ্জের মতো ওকে আনতে চলে এলে। আচ্ছা, তোমাদের নিজেদের প্রতি ঘেন্না হচ্ছে না? আমার তো হচ্ছে। শুনে নাও, মেহুল ফিরবে না, আর ফিরে যেতে চাইলেও আমি ওকে যেতে দেব না। মেহুল, কিংশুকের মা মেহুলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি ফিরে যাবে না? দেখো, আমি কথা দিচ্ছি, আমি তোমাদের ওপরে আর কখনো কোনো অন্যায় করব না, আর আর উনিও করবেন না। কি বললে মা? কথা? তোমাদের কথার কোনো দাম নেই আমার কাছে। আর মেহুলকে ওভাবে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই। আমি ছাড়া এক পাও নড়বে না ও। তাছাড়া আমার চাকরি এখানে, সেটা ছেড়ে দিয়ে তোমার বরের টাকায় বসে পায়ের উপরে পা তুলে খেতে পারবো না। এই জঙ্গলের মধ্যে একটা হাসপাতালে চাকরি করে কটা টাকা পাও তুমি? যা টাকাই পাই না কেন, সেটা আমার নিজের টাকা। খুব তো নিজের টাকা বলে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই নিজের টাকাটা কোথা থেকে আসতো শুনি? যদি না আমি ডাক্তারি পড়িয়ে আনতাম, ওই টাকাটাও কি পেতে? কি করতে তখন? চাষবাস করতে বুঝি? দরকার হলে সেটাই করতাম। আর করতাম বলছি কেন, এখনো সুযোগ আছে। আমি যা খুশি তাই করতে পারি। এখানে আসার আগে মেহুল যে বাড়িটাতে থাকতো, ওখানে ওর একটা ক্যাফে ছিল, সেটা ও নিজেই চালাতো। ও যদি একটা ক্যাফে চালাতে পারে, তাহলে আমি চাষ করতে কেন পারবো না? রিন্টু, তুমি বুঝতে পারছো না বাস্তবটা কতটা কঠিন? না, আমি বুঝতে পারছি না ঠিকই, তবে মেহুলকে দেখে শিখেছি। ও কারো সাহায্য ছাড়াই তো মেয়েটাকে এত বড় করেছে। তাই বাস্তবতা কি জিনিস তুমি আমাকে বা ওকে অন্তত শেখাতে এসো না। তুমি কিভাবে মানুষ হয়েছো সেটা মেহুল জানে। তুলোয় মুড়ে রেখেছিলাম তোমাকে, কোনোদিন বুঝতে দিইনি অভাব কাকে বলে। আজ তাই এত বড় বড় কথা বলছো। এখন আমার আফসোস হচ্ছে, যদি আমার সাথে সাথে তোমরাও একটু অভাবটা বুঝতে, তাহলে মেহুলের কষ্টটা বুঝতে পারতে। আর তোমাদের শরীরে মানুষের রক্ত থাকতো। আমাদের শরীরে মানুষের রক্ত নেই বলছো? কথা শুনে তো সেরকমই লাগছে। রিন্টু শোনো, আমি তোমাদের সাথে আর কোনো তর্কে যেতে চাই না। আমার ভালো লাগছে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা কেউ ফিরে যাব না। আমি ওদের সাথে ভালো আছি। আর এখানে এসো না, দয়া করে আর আমাদের শান্তি নষ্ট করো না। রিন্টু, রিন্টু। ওর মা কান্নাকাটি করছে আবার। উনি বললেন, তোরা সত্যি ফিরে যাবি না? তাহলে তাহলে আমি কি করে থাকবো রিন্টু? কেন মা? এতদিন যেভাবে ছিলে ঠিক সেভাবেই থাকবে। মনে করো তোমার ছেলে বাইরে চলে গেছে, আর কখনো ফিরবে না। একটা কথা কি জানো তো, মানুষ চাইলে সব পারে, তুমিও পারে। না রিন্টু, না, এমন করিস না। ফিরে চল, তুই ফিরে চল প্লিজ। একবার বললাম তো মা, আমি ফিরবো না। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। মেহুল চুপ করে দাঁড়িয়ে আছে। ওর খারাপ লাগছে এটা দেখে যে একজন মাকে ছেলের সামনে ওভাবে অসহায়ের মতো কাঁদতে হচ্ছে, কিন্তু ওর তো কিছু করার নেই। ও ভাবছে, কিংসু কেমন কেন করছে? আমার কথাও শুনছে না, বরফের মতো ঠান্ডা আর কঠিন হয়ে আছে। অবশ্য হবে নাই বা কেন, ওনারা যা করেছেন আমার সাথে তো বটেই। নিজেদের ছেলেকে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছেন, তাই ও তো ঠিক বলছে। কেন যাবো আমরা? ওর মা হাউ হাউ করে কাঁদছে আর বলছে, রিন্টু, রিন্টু বাবা, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি তো? হ্যাঁ, তোর মাকে ফিরিয়ে দিতে পারবি তো? কিংশুকেরও খারাপ লাগছে মাকে কাঁদতে দেখে। কিন্তু মেহুলের অপমানগুলো ও ভুলতে পারছে না। কিংশুক ভাবছে, আমি কেন ক্ষমা করবো? ওরা তো মেহুলকে প্রায় মেরেই ফেলেছিল। মেহুল ভাগ্যের চলে বেঁচে গেছে। হয়তো লেখাই ছিল আমার সাথে আবার দেখা হবে। আজ তাই পেয়েছি ওকে। মেহুলকে আমি আর হারাতে পারবো না। আজ আমি ছাড়া ওদের কেউ নেই। আর ওদের কষ্ট পেতে দেখবো না। এরপর কিংশুক দুপা পিছিয়ে গিয়ে খুব শান্ত গলায় বলল, তোমাকে ছেড়ে থাকতে পারবো মা, ভালো থাকতে পারবো। তোমরা চলে যাও, আর কখনো এখানে আসবে না। আমি ওদের নিয়ে ভালো থাকতে চাই, আর ভালো আছিও। আমাদের এই ছোট্ট সংসারে তোমরা আর পা রাখবে না। এবারে কিংশুকের বাবা মেহুলের দিকে তাকিয়ে বেশ মেজাজ দেখিয়েই বললেন, তোমরা তাহলে আমাদের ফিরিয়ে দিচ্ছ?
একজন বাবা মাকে তার সন্তানের থেকে দূরে থাকতে হবে, এটা আমাদের জন্য কতটা প্যাথেটিক ভেবে দেখেছো? বুঝতে পারছো? তুমি মেহুলের দিকে তাকিয়ে কি বলছো? যা বলার আমাকেই বলো। আমি কি মেহুলের সাথে কথা বলতে পারবো না? পারবে নিশ্চয়ই, কিন্তু মেহুল তোমার সাথে কথা বলুক সেটা আমি চাই না। তোমাদের এখন মনে হচ্ছে সন্তান বাবা মায়ের থেকে আলাদা থাকবে? বাবা মায়ের কষ্টের কথা তোমরা আজকে ভেবে দেখছো? এই 6টা বছরে কেন ভাবনি? এই 6 বছরে আমি যে তোমাদের ছাড়া ভালো থাকবো না সেটা কেন তোমাদের মনে হয়নি? দিল্লিতে তো আমি নিজের থেকে যেতে চাইনি, তখন কেন জোর করে পাঠিয়েছিলে? কেন একবার বুঝলে না ছেলের কষ্ট হতে পারে? কেন একবার ভেবে দেখলে না পরিচিত জায়গা ছেড়ে ওরকম আননোন একটা পরিবেশের মধ্যে তোমার ছেলের মানিয়ে নিতে কষ্ট হতে পারে? সেদিন ছেলের মানসিক চাপের কথা কেন ভাবনি? তাহলে আজ তোমরা আশা করছো কি করে আমি তোমাদের কথা ভাববো? আমরা পাঠিয়েছিলাম যাতে তোমার একটা সুন্দর ক্যারিয়ার তৈরি হোক, আমরা সেই চেষ্টাই করেছিলাম। কিংশুক এবারে চেঁচিয়ে বলল, মিথ্যে কথা বলো না। ক্যারিয়ার তৈরি করতে গেলে সব ছেলে মেয়েকে বাইরে যেতেই হবে। আমাদের ওখানে কি কলেজের অভাব ছিল নাকি আমি পড়াশোনাতে খুব খারাপ ছিলাম? তোমরা আমার মেডিকেলের রেজাল্টের আগেই কেন ওখানে টাকা দিয়ে অ্যাডমিট করলে? ওখানে পড়লে আমি নিজের ক্ষমতা অনুযায়ী ভর্তি হতে পারতাম, কেন আমার কথাটা একবার শুনলে না তখন? কেন ঘরে বন্ধ করে রেখেছিলে শুধু মেহুলের সাথে যোগাযোগ করতে দেবে না বলে? বলো সত্যি কিনা বলো, কেন চুপ করে আছো কেন? কিংশুক এতটাই রেগে গেছে যে সবাই হকচকিয়ে গেল। ওর মা দৌড়ে এসে ধরে ফেলে ওকে, কিন্তু কিংশুক রাগের মাথায় মায়ের হাতটাও সরিয়ে দেয়। আসবে না আমার কাছে, যাও এখান থেকে। তোমাদের লজ্জা করে না? এতগুলো অন্যায় করেছো, এখন আবার নিজেদের হয়ে সালিশি করছো? তোমাদের জন্য মেহুলের সামনে যেতে লজ্জা করছিল আমার। কি করে ভুলবো আমি ওই দিনগুলোর কথা? দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছো যে মেহুল এখানে নেই, ও নাকি কারোর সাথে পালিয়ে গেছে। কেন বিনা কারণে আমার স্ত্রীকে তোমরা চরিত্রহীন তকমা দিয়েছিলে? আমি কোনোদিন ভুলতে পারবো না ওই বাচ্চা মেয়েটাকে, যাকে দেখলে আমি সব কষ্ট ভুলে যাই, তাকে কিনা তোমরা মেরে ফেলতে চেয়েছিলে। তোমরা তো খুনি। রিন্টু, কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো সেটা নিজে শুনতে পাচ্ছ? কিংশুক বাবার কথা শুনেই গর্জে উঠল। আমি যা বলেছি ঠিক বলেছি। তোমার জন্য, এই তোমার জন্য মেহুল সুইসাইড করতে গেছিল। শুধুমাত্র তুমি নোংরা কথা বলে ওর বাঁচার ইচ্ছেটাকে মেরে ফেলেছিলে, কিন্তু ও বেঁচে গেছে। এই হতভাগা আমিটার জন্যই বেঁচে গেছে, যে 1000 মাইল দূর থেকেও মেহুলকে ভালোবেসে গেছে। হয়তো সেইটা নিয়েও বেঁচে গেছে। তোমরা কিচ্ছু করতে পারো। কিংশুক, কিংশুক, মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ছুটে এসে কিংশুককে জড়িয়ে ধরে বলল, তুমি আর চিৎকার করো না, অনেক কথা বলেছো, এবার একটু বসো। আর আর কাউকে কিচ্ছু বোঝানোর কোনো দরকার নেই, তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ। মেহুল, কিংশুক কাঁদছে আর বলছে, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো মেহুল? আমি যে বড্ড ছোট হয়ে গেলাম ওদের জন্য। কতটা কষ্ট দিয়েছে ওরা তোমাকে, প্লিজ ভুলে যাও। তুমি আবার ওসব নিয়ে ভাবছো? আমি কিন্তু কিচ্ছু মনে রাখিনি, তুমি এবার একটু শুধু শান্ত হও। তিতলি ওই ঘর থেকে বাবার গলা শুনতে পেয়ে দৌড়ে এসে ওর কোলে ঝাঁপিয়ে পড়লো। কিংশুকও মেয়েকে দুহাতে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। কিংশুকের চোখ থেকে জল পড়ছে দেখেই রেগে গেল তিতলি। ও ভাবলো, সকালেও বাবার কাঁদছিল আর এখন আবার কাঁদছে। তিতলি ওর ছোট ছোট দুটো হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি কাঁদছো কেন বাবাই? কি হয়েছে? চলো আমার সাথে চলো তো, কেঁদো না আর, এসো। কিংশুক কিচ্ছু বলল না, মেয়েকে জড়িয়ে নিয়ে চুপ করে বসে রইল। তিতলি চোখ পাকিয়ে তাকালো ওর বাবা মায়ের দিকে, তারপর রেগে বলল, এই, কেন তোমরা বাবাইকে বারবার বকছো গো? কি করেছে বাবাই? সকালেও কাঁদছিল, এখন আবার কাঁদছে, তোমরা কেন এসেছো গো? তিতলি, ওনাদের সাথে ওইভাবে কথা বলতে নেই, সরি বলো। না, আমি ধরে বলবো না। বাবাই কেন কাঁদছে বলো? বাবাইয়ের তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে, তাই কাঁদছে। তুমি তুমি বাবাইয়ের সাথে কথা বলো, তাহলে দেখবে তোমার বাবাই ঠিক হয়ে যাবে। ওনাদের সরি বলে দাও মা। তিতলি গম্ভীর হয়ে বলল। সরি। তারপরে আবার কিংশুককে ধরে বসে রইল। মেহুল এতক্ষণ পরে নীরবতা ভাঙল। ও শান্তভাবে বলল, দেখুন, আমার মনে হয় আপনাদের ফিরে যাওয়া উচিত। আমাদের যা বলার ছিল আমরা সেটা বলে দিয়েছি। আমি তাহলে খালি হাতে ফিরে যাব মা? যেদিন আমি খালি হাতে ফিরে এসেছিলাম সেদিন আপনার মাতৃত্ব কোথায় ছিল? ছিটে ফোটাও তো দেখিনি সেদিন। আজ কেন আমি ভাবতে যাব বলুন তো? আপনারা দুজনে আমার কাছে সম্পূর্ণ অপরিচিত দুটো মানুষ। শুধু তাই নয়, আমার জীবনের সবকিছু কেড়ে নিয়েছেন এই আপনারা। আপনাদের সাথে ভালো ব্যবহার আমি কেন করব? কেন ভাববো আপনাদের কিসে ভালো হবে? আপনার ছেলেই যেখানে আপনাদের অস্বীকার করছে, সেখানে আমি কে? তোমরা ভালো থাকতে পারবে তো? আমরা যেরকমই থাকি না কেন তুমি আর না গলাতে এসো না। তুমি মাকে নিয়ে ভালো থাকো, তোমার টাকা পয়সা তো অভাব নেই, আশা করি ভালো থাকাও আটকাবে না। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, শান্তিতে থাকতে দাও। আপনারা আর দয়া করে কথা বাড়াবেন না। মেহুল হাত জোর করে বলল, কিংশুক, তিতলি, এরা দুজনেই আমার কাছে সব। ওদেরকে বাঁচতে দিন। আজ প্লিজ আপনারা আসুন। কিংশুকের বাবা গড়গড় করে বেরিয়ে গেলেন। ওর মা দু একবার তাকালো, কিন্তু কিংশুক মেয়ের সাথে খুনসুটিতে ব্যস্ত, ও কেয়ার করলো না। এরপর ওর মাও বেরিয়ে গেলেন। মেহুল দরজাটা বন্ধ করে দিয়ে এসে বলল, তিতলি, তুই বাবাইয়ের সাথে গল্প কর, আমি রান্না বসে আসছি, অনেকটা দেরি হয়ে গেল। মেহুল রান্নাঘরে চলে গেল। তিতলি কিংশুকের কোলে বসে আছে। তিতলি বলল, আজকে আমি তোমাকে গল্প বলবো। তাই বুঝি? কিংশুক ওকে ওইভাবে নিয়েই শুয়ে পড়ল। তিতলি দুপাশে পা রেখে কিংশুকের পেটের উপরে বসে পড়ল। তিতলি আবার বলল, তুমি
কাঁদবে না আগে বলো, তাহলেই কিন্তু বলবো। তুমি সবসময় এরকম ভাবে থাকলে আমি আর কাঁদবো না। ঠিক তো? একদম ঠিক। আচ্ছা, আমরা বেড়াতে যাবো না? কে বললো যাবো না? যাবো তো, কবে যাবো? নেক্সট উইকেই যাবো। আচ্ছা, আমাদের এখান থেকে অনেক গাড়ি ওপরে যায়, আমরা ওখানেই যাবো। আচ্ছা, তোমাকে যে ব্লক পাজল গুলো করতে দিয়েছিলাম সেগুলো হয়েছে? তিতলি জিভ কেটে ফেলে বলল, দাঁড়াও দাঁড়াও, এখনই করে আনছি। তিতলি আবার দৌড়ে অন্য ঘরে চলে গেল। কিংশুক কপালে হাত রেখে শুয়ে থাকলো। ওর মনটা খারাপ লাগছে। ও বিড়বিড় করে শুয়ে শুয়ে বলতে থাকলো, এত চিৎকার করতে আর ভালো লাগে না, শান্তি চাই আমি, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মেহুল এসে ওর কপালে হাত রাখে। কিংশুক কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপরে উঠে বসে। একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মেহুলকে, নিজের বুকের মধ্যে চেপে ধরে পিষে ফেলতে থাকে। মেহুল বলে, উফ, কিংশুক কি হচ্ছে কি? মেহুল, কিংশুক ওর কাঁধে মুখ খুঁজতে খুঁজতে বলে, আজ তোকে খুব আদর করতে ইচ্ছে করছে রে। তাই? সত্যি? হ্যাঁ রে। মেহুল কিংশুককে জড়িয়ে ধরে চুলের মধ্যে বিলি কেটে দিতে থাকে। মেহুল বলল, আমি জানি তোমার খুব মন খারাপ হচ্ছে। নিজের বাবা মা যখন ছেলে মেয়েদের প্রতি খারাপ আচরণ করে বা অকারণে দোষের ভাগিদার করে তোলে, তখন কি অবস্থা হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি এমন করে মন খারাপ করে থেকো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মেহুল, একটা কথা বলবে? সত্যিটা বলবে কিন্তু। কি কথা? সেটা তো আগে শুনি। তোমার বাবা মায়ের কথা মনে পড়ে না? ওদের জন্য মন খারাপ হয় না তোমার? হয়তো বলো। মেহুল একটু হেসে বলল, তুমি এখন ডাক্তার হয়েছ, রোগীর শারীরিক অবস্থার পাশাপাশি মনের দিকটা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারো। জানি মেহুল। কিংশুক মেহুলের মুখের উপরে এলোমেলো পড়ে থাকা চুলগুলোকে সরিয়ে দিল। তোমাকে সবাই খুব কষ্ট দিয়েছে, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমি জানি আমি তোমাকে খুব ভালোভাবে রাখতে পারবো না, কারণ আমি আমার বাবার মতো বড় লোক নই। কিন্তু মানসিকভাবে তুমি আর তিতলি ভালো থাকবে, আমি ভালো রাখবো তোমাদের দুজনকে, আর কোনো কষ্ট পেতে দেব না। তুমি বারবার কেন এরকম বলছো বলো তো? তুমি তো নিজেও জানো আমাদের বাড়ির অবস্থা কতটা খারাপ ছিল, খুব অভাব ছিল গো। আমি যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, খুব দিশেহারা হয়ে পড়েছিলাম। কি করব, কোথায় যাব, কিভাবে সবটা জানাবো, কিছুই বুঝতে পারছিলাম না। বাড়িতে জানতে পারার পর তো ভয়ের চোটে মা বাবাই অন্য জায়গায় পাঠিয়ে দিতে চেয়েছিল, বাচ্চাটা নিয়ে অন্য কারোর কাছে দিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমিও আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমি কোথাও চাইনি, কাউকে দিতে দিইনি আমার সন্তানকে। এতদিন শুনতাম মেয়েরা মা হলে তাদের শক্তি নাকি 1000 গুণ বেড়ে যায়, এখন সেটা ভালো মতো বুঝতে পারছি। তুমি বলেই হয়তো পেরেছো এই সিদ্ধান্তটা নিতে। আমি তোমার জায়গায় থাকলে হয়তো হাল ছেড়ে দিতাম বা সুইসাইড করে নিতাম। আমি কিছুতেই পারতাম না সহ্য করতে। জানো কিংশুক, সবাই যখন বাচ্চাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল, আমার মাথাতেও না তখন যেন জেদ চেপে গিয়েছিল যে ওকে আমি রাখবই, এই পৃথিবীতে ওকে আমি আনবই। তুমি এক্ষুনি আমার বাবা মায়ের কথা বলছিলে না, তাদেরকে আমি আর মনে রাখিনি জানো তো। অনেক পেছনে ফেলে এসেছে ওদের স্মৃতিগুলো, আর সেগুলো আমি ভাবতেই চাই না, মনে করতেও চাই না। আচ্ছা, তোমার কষ্ট হতো না? হতো, প্রথম প্রথম খুব কষ্ট হতো, বলতে পারতাম না, সবার কথা খুব মনে পড়তো। কিন্তু একটা সময় না ভুলে যেতে শিখলাম, নিজেকে বোঝালাম কেউ যখন আমার কথা, আমার মেয়ের কথা ভাবেনি, তাহলে আমি কেন ভাবতে যাব? তুমি তোমার জায়গা থেকে একদম ঠিক। আসলে কি জানো তো কিংশুক, বাবা মায়েরা ভাবে ছেলে মেয়েদের মানুষ করেছে বলেই তাদের উপরে সব অধিকার ফলানো যায়, যে কোনো ভাবে নিজেদের অবস্থানটা বুঝিয়ে দিতে চায়। তাই তারা ওরা একবারও ভেবে দেখে না তাদের নিজেদের চাপিয়ে দেওয়া দায়িত্ব ছেলেটা বা মেয়েটা পালন করতে আদৌ পারবে কিনা, তারা খুশি হতে পারবে কিনা। এগুলো না বাবা মায়েরা ভেবেই দেখে না কখনো, জানো। এক্স্যাক্টলি। তুমি আমার বাবাকে দেখলে না, শুধু ছুটে এসেছে কেন? আমাকে তোমার থেকে সরিয়ে নেওয়ার জন্য। আসলে তোমাকে মেনে নিতে প্রবল আপত্তি আছে ওনার। যে বাড়িতে তোমাকে অসম্মান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়িতে আমি জীবনেও পা রাখবো না। ওনার স্ট্যাটাস নিয়ে টাকা নিয়ে উনি বেঁচে থাক। বাবাই, কিংশুকের কথা শেষ হতেই তিতলি ঘরে ঢুকে এলো। ও ঘরে ঢুকেই বলল, দেখো বাবাই, এগুলো করে ফেলেছি, কেমন হয়েছে বলো? এই যে আসুন ম্যাডাম। মাম্মা, তুমিও দেখো আমার কেমন করেছি। আজকে তুই যা রাগ দেখিয়েছিস না বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম রে। মেহুলের কথা শুনে কিংশুকও হেসে ওঠে। সত্যি এখন আমাদের দুজনকে শাসন করার একজন লোক এসে গেছে। এই এই তিতলি, আরেকবার ওরকম বড় বড় চোখগুলো করে দেখা তো কেমন করে বকতে হয়, দেখা। তিতলি বড় বড় চোখ করে তাকালো, তারপর রাগি রাগি গলায় বলল, কেন বকছো আমার বাবাকে? আর বকবে না, আমি কিন্তু খুব রেগে যাবো। কথাটা বলেই নিজেই হেসে ফেলল। কিংশুক আর মেহুল দুজনেই হো হো করে হেসে উঠল। কোথায় ছিল আমার পাকা বুড়িটা? কেন এতদিন আমি দূরে ছিলাম সেটাই ভাবছি। আরো যদি আগে দেখা হতো, আমার পুতুলটাকে আমি আরো অনেক বেশি করে ভালোবাসতাম। এখন তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো, খুব ভালোবাসি।
তাহলে একটু মিষ্টি দাও। কিংশুক ওর গালে একটা চুমু খেয়ে নিল। তারপর তিতলি বলল, মাম্মামকেও একটা মিষ্টি খাও। দেখেছো কিংশুক, কি শয়তান মেয়ে। এই তিতলি, তুই মিষ্টি খাচ্ছিস খা, আমিও সব খাই না। তোমার মামা আমাকে পারমিশন দেবে না। কি করি বলো তো তিতলি? তুমি জানোই তো মাম্মামটা খুব রাগী। আচ্ছা ঠিক আছে, তুই আমার গালে একটা মিষ্টি দে। তিতলি মেহুলের গালে একটা চুমু খেল। এবারে কিংশুক মেহুল দুজনেই তিতলির দুই গালে চুমু খেল। তিতলি খিলখিল করে হেসে কিংশুকের গায়ে ঢলে পড়ল। এরপর 2 দিন কেটে গেছে। এই 2টো দিন কিংশুকের খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে। হাসপাতালের কোয়ার্টার ছেড়ে দিয়েছে, সেই জন্য একটু ছোটাছুটি করতে হয়েছে। জিনিসপত্র সব নিয়ে চলে এসেছে নতুন বাড়িতে। তিতলির মাথার স্টিচ কেটে ওকে একবার চেক আপ করাতে নিয়ে যেতে হয়েছিল। আজকে তিতলি স্কুলে গেছে, মেহুল তিতলিকে পৌঁছে দিয়ে এসেছে। কিংশুক সকালে হাসপাতালে চলে গেছে। এদিকে মেহুলও ঘরের টুকটাক কাজ করে চলেছে। ও জানে তিতলির ফিরতে 3টে বাজবে। কিংশুকে নিয়ে আসবে বলেছে। স্কুলটা এখান থেকে খুব কাছে, মিনিট 5 লাগবে। তবুও কয়েকটা দিন ওরা পালা করে যাবে। তারপর পরিচিত হয়ে গেলে তিতলি একাই যেতে পারবে। মেহুল রান্নাঘরে কাজ করছে। রান্না করতে করতে হঠাৎ দরজায় বেল বাজলো। মেহুল একটু অবাক হয়ে বলল, এখন আবার কে এলো? তিতলি বা কিংশুক, কারোরই তো এখন ফেরার সময় হয়নি। মেহুল এসে দরজাটা খুলে দেখলো কিংশুক দাঁড়িয়ে আছে। ওকে দেখে বেশ অবাক হয়েই বলল, তুমি তুমি এখন? হ্যাঁ কিংশুক এদিক ওদিক তাকিয়ে নিয়ে কথা বলল। মানে আমি ছাড়া অন্য কারো আসার কথা ছিল কি? ধ্যাৎ, কি যে বলো না, এখন তো 12টা বাজে আর তুমি তো ওই 1টার আগে বাড়িতে ঢোকোই না, তাই ভেবেছি আর কি। তাই কি ভেবেছো? তোমার অন্য কোনো ফিয়ান্সে এলো কিনা? আমাকে রাগাবে না, একদম বলে দিলাম। হাতে খুন্তি আছে সেটা দেখেছো তো? পিঠে বসিয়ে দেবো কিন্তু। দাও দাও তাই দাও। বউয়ের হাতে মার খাওয়া মানেই আদর খাওয়া। সেটা বা কতজনের সৌভাগ্য হয়। তাই তো, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। মেহুল খুন্তিটা নিয়ে এগিয়ে আসতেই কিংশুক ওর হাতটা ধরে ফেললো। এক হাতে খুন্তিটা জোর করে কেড়ে নিয়ে অন্য হাতে গলা জড়িয়ে ধরলো। মেহুল বলল, আরে আরে, কি করছো কিংশুক? এখন আর ছাড়ো ছাড়ো বলবে না। তৃতীয় বাড়িতে নেই, আমি এখন যা খুশি করতে পারি। আমাকে বাধা দেবে না। যা খুশি মানে? যা খুশি মানে যা খুশি। কিংশুক ঘাড়ের কাছে মুখ রেখে খুঁজতে খুঁজতে বলে, তুমি বুঝতে পারছো না বুঝি? না পারছি না, তুমি বুঝিয়ে দাও। তোমাকে আজকে আমার চাই। ছাড়ো কিংশুক, পাগলামি করো না। গ্যাসে রান্না বসে এসেছি, পুড়ে যাবে। যাকে আজকে আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি ছাড়বে না তো? এরপরে কিন্তু পোড়া রান্না খেতে হবে বলে দিলাম। দূর বাবা। কিংশুক ছেড়ে দিয়ে বলে উঠলো, নিশ্চিন্তে বউকে একটু আদর করতেও পারবো না? যাও তো, আর আমার কাছে আসতে হবে না। যাও স্নান করে নাও, রান্না হয়ে এসেছে। যাচ্ছি। গজগজ করতে করতে কিংশুক স্নান করতে চলে গেল। কিছুক্ষণ পর স্নান করে এসে বিছানায় শুয়ে পড়লো। হঠাৎ ঘরের দরজায় আওয়াজ হতেই তাকিয়ে দেখলো মেহুল মাথায় গামছা জড়িয়ে ঢুকছে। কিংশুক বলল, তুমি আবার স্নান করলে? সকালের জামা কাপড়গুলো ছিল তো, ওগুলো কেচে নিলাম, তাই ভাবলাম গায়ে একবার জলটা ঢেলেই নি। এই বারে বারে স্নান করার অভ্যেসটা ছাড়ো মেহুল, ঠান্ডা লেগে যাবে। মেহুল কিছু বললো না, শুধু একবার হাসলো। এই হাসিটা ডায়লগটার পরে দিস নোট এডিটর। তারপর হাত মুখ মুছতে শুরু করলো। কিংশুক উঠে বসলো। আসছো তো? যখন ঠান্ডা লেগে গাদা গাদা ওষুধ খেতে হবে তখন বুঝবে। কিচ্ছু হবে না। এই জানো, আজকে নয়না ফোন করেছিল। কি বলছে? বলছে তোরা দুজনে আমাকে ভুলে গেছিস, আমি দুধে মিশে গেলি আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। কথা বলতে বলতে মেহুল কিংশুকের পাশে এসেই দাঁড়িয়েছে। কিংশুক ওকে কাছে পেয়ে ওর হাত ধরে নিজের ওপরে টেনে নিল। আচমকা টানে মেহুলও আঁতকে ওঠে। নিমেষের মধ্যে কিংশুক ওকে জড়িয়ে ধরে শুইয়ে দিল। তারপর বলল, আম আর দুধ এখনো মেশেনি, এবারে মিশবে। মেহুল কিংশুকের দিকে তাকিয়ে আছে আর হাসছে। হাসতে হাসতেই বলল, তুমি তুমি আবার শুরু করেছো? এটা মাথায় জড়িয়ে রাখলে আরো বেশি ঠান্ডা লাগবে। কিংশুক এবারে ওর চুল থেকে গামছাটা খুলে দিয়ে আদুরে গলায় বলল, এটা খোলো। আর আবার কি বলছো? এখন এইসব বারবার হবে। সুযোগ পেয়ে গেছো না? মেয়ে বাড়িতে নেই, মেয়ে থাকলে তো আর আমাকে কেয়ারি করো না। মেয়েকে সারাক্ষণ কোলে নিয়ে বসে আদর করতে থাকো, তখন তো মেহুলকে। তাই? আর তোমার তাতে খারাপ লাগে? খারাপ? চুপ, একদম চুপ। কিংশুক ওর ঠোঁটে আঙুলটা দিয়ে ফিস ফিস করে বলে, আর কোনো কথা নয়। এরপর ওর গালে আলতো করে আঙুল ছুঁয়ে বলল, বেশ, তাহলে এখন তোমাকে কোলে বসিয়ে আদর করবো না হয়? ধ্যাৎ, সরো তো। তুমি তো দেখছি ডাক্তারি পড়তে গিয়ে আর অনেক বেশি দুষ্ট হয়ে গেছো। হ্যাঁ, সব ডাক্তারগুলি বুঝে এমন হয়? আমি দুষ্টু নই, আর যদি দুষ্টুমি করেই থাকি সেটা শুধু তোমার সাথেই করেছি। তুমি ছাড়া আমার জীবনে দুষ্টুমি করার মতো কোনো নারী আসেনি, আর ভবিষ্যতে আসবেও না। মেহুল তাকিয়ে আছে ওরই দিকে। আসলে কতদিন পরে দুজনে দুজনের এতটা কাছে এসেছে। নয়নার বাড়িতে যেদিন পার্টি হলো তার পরের দিন থেকেই কিংশুকের মুখটা মেহুল আর দেখেনি। তাই এখনো ওই ছোট্টবেলার মুখটাই মনে থেকে গিয়েছিল। কিন্তু কিংশুক এখন কিছুটা বদলে গেছে। মেহুলকে চুপ থাকতে দেখে কিংশুক বলল, কি গো, কি দেখছো? তোমাকে দেখছি। মেহুল ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কতগুলো দিন তোমাকে আমি দেখিনি বলো তো। তোমার আমাকে দেখতে ইচ্ছে করতো? খুব খুব ইচ্ছে করতো একবার তোমাকে দেখতে। সবসময় মনে হতো। কি মনে হতো? কিংশুক অন্য মেয়েদের সাথে? ধ্যাৎ, মনে হতো যে কিংশুক কি আগের মতোই বাচ্চা বাচ্চা আছে, নাকি অনেকটা বড় হয়ে গেছে। জানো কিংশুক, রাতের বেলা চোখটা বন্ধ করলে
ক্লাস 11-এ পড়া একটা রোগা ছেলের মুখ ভেসে উঠত, যে সারাক্ষণ ক্লাসে আমার দিকেই তাকিয়ে বসে থাকতো। সেদিনগুলো তোমার মনে আছে? ওটাই তো এতদিন ধরে আমার সবচেয়ে খুশির জায়গা ছিল। তোমাকে কখনো পাবো না এটাই তো ভেবে নিয়েছিলাম আমি, কিন্তু মন থেকে তোমার থেকে আমি দূরে যাইনি, তাই আজ হয়তো পেলাম। জানো মেহুল, তোমার সেই ছবিটা এখনো আমার কাছে রয়েছে। কোনটা? সেই বিনুনি গড়া সাদা কালো ফটোটা? কই আমি দেখি তো। দাও, মানি ব্যাগে আছে। দেখো। কিংসুক মানি ব্যাগটা খুলে দেখালো। মেহুল নিজের ছবি দেখে অবাক হয়ে গেল, তারপর হি হি করে হেসে উঠে বলল, সত্যি কেমন ছিলাম বলো? এত রোগা, দুটো বিনুনি, একটা ফ্রক পরা। ক্লাস 10-এ পরীক্ষার আগে কতগুলো পাসপোর্ট সাইজের ছবি তুলেছিলাম, তার মধ্যে থেকে তোমাকে একটা দিয়েছিলাম। এখনো তুমি গুছিয়ে রেখেছো এটা? 6টা বছর ধরে এই ছবিটা আমার বুক পকেটে থাকতো। যখনই ব্যাগ চেঞ্জ করতাম ছবিটা আগে নিয়ে নিতাম। তোমাকে একটু চোখে দেখার এটাই ছিল আমার শেষ সম্বল। উফ, কি করে হারিয়ে গেছিলে তুমি। মেহুলকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে কিংসুক আবারও বলল, তুমি কখন বুঝেছিলে তুমি প্রেগনেন্ট? প্রথমে বুঝতে পারিনি, 2 মাস ধরে পিরিয়ড হচ্ছিল না, কিন্তু আমি তখনও ভাবিনি যে আমি মা হতে যাচ্ছি। আর তারপরেই আস্তে আস্তে সব লক্ষণগুলো ফুটে উঠলো। সকালে বিছানা থেকে উঠলেই মাথা ঘুরে যেত, গা গুলে উঠতো, প্রায় খেতে ইচ্ছেই করতো না। আমি ভেবেছিলাম এমনি শরীর খারাপ হচ্ছে। ততদিনে তোমার সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমার। আমি সেসব ভয় পেয়ে নয়নাকে বলেছিলাম, আর নয়নাই টেস্ট করতে বলেছিল। আমি কি বোকা ভাবো, তখনও একটু আন্দাজ করিনি কি হতে চলেছে। আই এম সরি মেহুল। মেহুল চোখ করে গেল, ওর চোখে জল, ও কাঁদছে। কিংসুক ওকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও। তোমার সবচেয়ে বিপদের দিনে আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি। আমি জানি এই ভুলের ক্ষমা নেই, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। একটা সুযোগ দিও তোমাদের পাশে থাকার। সবাই মিলে আমাকে যেন মেরে ফেলেছিল। সেদিনের ঘটনার জন্য শুধু কি আমি দায়ী ছিলাম? যা হয়েছিল দুজনের সম্মতিতে হয়েছিল। তোমার বাবা মা, আমার বাবা মা, কেউ আমাকে ছেড়ে কথা বলেনি। আজে বাজে কথা বলেছিল, সব দোষ নাকি আমার। আমি চেয়েছি বলেই তুমি কাছে আসতে পেরেছো। তোমার মা বাবা তো বলেই দিয়েছিল, বড় লোকের ছেলে দেখে গলায় ঝুলে পড়েছি তাকে আমি ফাঁসিয়েছি। তারপর কত টাকা চাও, বিদে হও আমার ছেলের জীবন থেকে, আরো কত কিছু বলেছিল। ওই অবস্থায় আমার মা কত মেরেছিল আমাকে জানো? আমি বিছানা থেকে উঠতে পারিনি। বলো বলো কেন এমন হলো আমার সাথে, বলো। মেহুল ওর বুকে মাথা রেখে কাঁদছে। কিংসুকুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এবার বুঝেছো তো আমি কেন ওদের সাথে খারাপ ব্যবহার করেছি? কখনো ফিরে যাব না আমি। নিজের ছেলের কষ্ট যারা বোঝে না, তারা আবার তোমাকে কি বুঝবে? আচ্ছা, সেদিনের ঘটনা তোমার বাবা কি করে জানলেন? বাবা সেই দিনের ঘটনা কিছু জানতো না, কিন্তু আমরা যে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি সেটা বাবাকে কেউ তো বলেছিল। নয়নার বাড়িতে পার্টির দিনও যে আমরা ঘনিষ্ঠ হয়েছিলাম, এগুলো বাবাকে কেউ একটা বলেছিল। কিন্তু কে বলেছিল? সে জানলো কি করে? আমার মন বলছে সোনালি বলেছে। ওর বাবার সাথে আমার বাবার একটু বেশি ভাব কিনা, এছাড়া আর কেই বা বলবে। হতে পারে। সেদিন রাতে তো সোনালিও ছিল ওখানে। আচ্ছা, ওর সাথে তোমার যোগাযোগ নেই? ক্লাসেই তো ওর সাথে খুব বেশি কথা বলতাম না, ও নিজে যেচে কথা বলতে আসতো। ক্লাসেও তো একবার আমার সাথে খারাপ বিহেভ করেছিল। আর তেমন ঝাড় খেয়েছিল আমার থেকে। তুমি আমাকে নিয়ে ভীষণ পসেসিভ ছিলে। কিংসুক ওর গালটি পেরিয়ে বলল, এখনো আছি শোনা। ধ্যাৎ, এগুলো বলো না তো, নিজের মেয়ে শুনলে কি হবে? কি আবার হবে? কিংসুক ওকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে আর বলতে থাকে, তিতলিকে যেমন আদর করি আজ তোমাকেও তেমন আদর করবো। আরে ছাড়ো, ওই ওই দেখো তিতলিকে নিয়ে আসার সময় হয়ে গেল। এখন সবে 2টো বাজে, আরো 1 ঘন্টা পরে যাবো। এই 1 ঘন্টা তোমাকে আমি আদর করবো, আর কিচ্ছু বলবে না তুমি। কিংসুক এবারে মেহুলের শরীরের উপরে উঠে বসলো, ওর গলায় ঘাড়ে গালে ঠোঁট চুঁইয়ে দিতে শুরু করলো, জোরে জোরে চুমু খেতে লাগলো। মেহুলও ওর গলা জড়িয়ে ধরেছে, ওর ভালো লাগছে। আসলে সেদিনের কিংসুক অনভিজ্ঞ ছিল, আর আজকের কিংসুক অনেক বেশি পরিণত। ভয়ের লেশ মাত্র নেই শরীরে, বরং আছে মেহুলকে কাছে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। কিংসুকের হাত দুটো মেহুলের শরীরের উপর খেলা করতে থাকে। এতগুলো বছরের অপেক্ষা দুজনকে পাগল করে তুলেছে। কিংসুক ওর কাঁধের উপর থেকে জামাটা নামিয়ে দিল। মেহুলের জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ঠান্ডার মধ্যেও দুজনেই ঘামে ভিজে গেছে। মেহুল ফিসফিস করে বলল, কিংসুক তুমি এখন। কিংসুক ওকে কথা বলতে দিল না, ঠোঁট দিয়ে ওর ঠোঁট দুটো চেপে ধরল, তারপর মুখের মধ্যে জিভটাকে ঠেলে ঢুকিয়ে দিল। মেহুলের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিংসুকের জামাটা খামচে ধরে ও। কিংসুক ঠোঁট দুটোকে কামড়ে যেন খেয়েই ফেলবে। পাগলের মতো হয়ে যায় কিংসুক, মেহুলকে যেন নিজের শরীরের চাপে পিষে ফেলতে থাকে। এদিকে কিংসুকের মা 2 দিন ধরে বাড়িতে কারোর সাথেই কথা বলেননি, নীরবে শুধু কাজ করে যাচ্ছেন। ওর বাবাকে সময় মতো খেতে দেওয়া, রান্না করা, ঠাকুরের পুজো করা, গাছের পরিচর্যা করা, কাজের লোকেদের ঠিকঠাক মতো নির্দেশ দেওয়া, সবই যেন যন্ত্রের মতো করে চলেছেন। কিন্তু কাজের বাইরে একটা এক্সট্রা কোনো কথা নেই, মুখে হাসি নেই,
কিংশুকের বাবা অনেক রাত পর্যন্ত কাজ করে নিজের রুমে বসতো। ওর মাও শোয়ার আগে বলে যেত, কিন্তু এই 2 দিন হলো কিছু না বলেই ঘুমিয়ে পড়ছে। আবার ভোর 5টায় উঠে কাজ করছে। কিংশুকও সেদিনের পর থেকে আর একটাও ফোন করেনি, ওর মাও করেনি। কিন্তু ছেলের শোকে পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কিংশুক যে ওনাকে এভাবে ফিরিয়ে দেবে এটা উনি ভাবতে পারেননি। তবে এতদিনে উনি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন। একজন মায়ের ওপরে অন্যায় হয়তো ভগবানও মেনে নেন না, তাই নিজের ছেলে থাকতেও সারাটা জীবন ওনাকে নিঃসঙ্গ হয়েই কাটাতে হবে। সেদিন সকালে ওর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পরে উনি বাগানের ফুল গাছে জল দিচ্ছিলেন। গতকাল রাত থেকেই শরীরটা ভালো নেই, কিছু খাওয়ার ইচ্ছে নেই, তবুও কাজ করেই যাচ্ছেন। হঠাৎ ফুল গাছে জল দিতে দিতে মাথাটা ঘুরে গেল। প্রথমবার নিজেকে সামলে নিলেন, ভাবলেন কিছুই হবে না, কিন্তু পরক্ষণেই নিজেকে আর সামলাতে পারলেন না। হঠাৎ করেই চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল, পায়ের তলার মাটি তুলে উঠল, আর দাঁড়াতে পারলেন না। হাত থেকে জল দেওয়ার ঝাড়িটা পড়ে গেল, তারপর উনিও মাটিতে লুটিয়ে পড়লেন। আওয়াজ পেয়ে কাজের মেয়েটাও দৌড়ে এসে ওনার সামনে বসে পড়ে বলে ওঠে, মা, কি হয়েছে তোমার? মা, তাকাও একবার। বাইরে কাজের মেয়েটির আওয়াজ পেয়ে আরো একজন মেয়ে ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে। ওদের গেটে একজন সিকিউরিটি থাকে, সেও দৌড়ে আসে। সে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলে উঠলো, কি হয়েছে ম্যাডামের? কিছু বুঝতে পারছি না। ও মা, মা শুনছো? ওঠো না, ওঠো। ও মা, কি হলো তোমার? তোমরা ওনার চোখে মুখে জল দাও, আমি স্যারকে ফোন করে রাখছি। হ্যাঁ, তুমি যাও, ওনাকে ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ, সিকিউরিটির ছেলেটা কিংশুকের বাবাকে ফোন করেছে, আর এদিকে মেয়েরা মুখে জল ছেটাতে থাকে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে ওনার। ওরা দেখলো উনি কাঁদছেন। এরপর খুব আস্তে আস্তে বললেন, রিন্টু, তুই কোথায়? আমাকে ছেড়ে যাস না বাবা। মেয়ে দুটো মুখ চাওয়াচাওয়ি করলো। রিন্টু যে ওনাদের ছেলে সেটা সবাই জানে, কিন্তু এটাও জানে ছেলে বাড়িতে আসে না। ওরা শুধু জানে যে ছেলে কোথাও একটা ডাক্তারি করে। মেয়ে দুজনের মধ্যে একজন একটু জানে ব্যাপারটা, কারণ সে অনেক পুরনো লোক, কিন্তু অন্য মেয়েরই নতুন। সবে 2 বছর হলো এসেছে। এই স্বামী স্ত্রীর সাথে ছেলের কিছু একটা গন্ডগোল আছে সবাই জানে, কিন্তু কি নিয়ে সমস্যা সেটা কখনো কেউ জিজ্ঞেস করেনি। এবারে ওরা সবাই ধরাধরি করে ওর মাকে ঘরে নিয়ে গেল। কিংশুকের মা ঘরে এসেও বেশ আচ্ছন্ন হয়ে আছেন, বিড়বিড় করে শুধু বলছেন, রিন্টু, তুই কি কখনো আমার কাছে আর আসবি না? আমার ভুল হয়েছে। নতুন মেয়েটি পুরনো মেয়েটিকে চোখে ইশারা করে ডেকে আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছেলের সাথে? ওনার ছেলে বাপ মায়ের উপরে রাগ করে এখানে আসেনি জানিস তো, কিন্তু রেগে গেছে কেন কি জানি। ছেলের সাথে অনেকদিন আগে থেকেই তো বনি বনা নেই। ছেলেটা যখন স্কুলে পড়তো তখন কোনো একটা মেয়ের সাথে, আরে বুঝলি তো, ওই পিম্পলিতি ছিল আর কি। আর মেয়েটাও নাকি সেরকম ভালো ছিল না। তারপরে একদিন বাড়ি পর্যন্ত চলেও এসেছিল। এই ভাবু, ওই ছেলেকে বাজে মেয়েটার হাত থেকে বাঁচানোর জন্যই তো বাইরে পড়তে পাঠিয়ে দেয়। তারপর থেকে তো ছেলেটা আর বাড়িতে আসেনি। কয়েকদিন আগে এনারা কোথায় গিয়েছিল জানো? না না, তবে যেটুকু কথা আড়াল থেকে শুনেছি মনে তো হয় ছেলের কাছে গিয়েছিল রে। ছেলে এলো না কেন? সে নাকি বাপ মায়ের উপরে খুব রেগে আছে, তাই আসেনি। দেখলি না, ওখান থেকে ফিরে আসার পর থেকে তো ম্যাডাম কেমন চুপচাপ হয়ে গেছে। কয়েকদিন তো কথাই বলেননি, খাননি, যখনই দেখছি খালি চোখ মুছে ফেলছে। কি ছেলে রে বাবা, বাপ মায়ের কষ্ট বুঝবি না? হ্যাঁ, এত কষ্ট করে পড়ালো, মানুষ করলো, আর ছেড়ে দিলি, তাও কিনা একটা মেয়ের জন্য। আরে বুঝিস না কেন বলতো? এর মধ্যে আরো অনেক গল্প আছে রে। কি গল্প? তখন তো তুই ছিলি না, তাই জানিস না। আমি শুনেছি কিছু কথা। ওই যে মেয়েটা যার সাথে ভাব ভালোবাসা ছিল, সেই মেয়েটা নাকি প্রেগনেন্ট ছিল রে। হ্যাঁ, বল কি গো দিদি? সেটা কি ওই ছেলেটার কাছে নাকি? কে জানে বাবা, হতেও পারে। এরা সেই মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিল তো, তারপর থেকে ছেলেটাও তো বিগড়ে গেছে, বাপ মায়ের সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি তো 2 বছরে একবার দেখলাম। সেই মেয়ে কয়েক মাস আগে পড়া শেষ করে এসেছিল, তারপরে আর ভুলেও তো এই বাড়ির পত্র নয় মারায়নি। সে না হয় রাগ হয়েছে, কিন্তু নিজের মা এত অসুস্থ, একবার তো দেখতে আসবি। মায়ের উপর রাগ করে বসে থাকলে কি সুখে হবে নাকি? হ্যাঁ, ওরা যখন এইসব কথা আলোচনা করছে, কিংশুকের বাবা ঝড়ের গতিতে ঘরে ঢুকলেন। ঢুকেই ওর মায়ের কাছে গিয়ে বসে বললে, সবিতা, কই দেখি কি হয়েছে তোমার? ওর মা উত্তর দিলেন না। ওর বাবা গায়ে হাত দিয়ে বললেন, শুনছো, এই দেখো আমি এসেছি, ডাক্তারবাবু এসেছেন। তোমার কি কষ্ট হচ্ছে ওনাকে বলো। ওদের বাড়ির যিনি হাউস ফিজিশিয়ান, তিনি ঘরে ঢুকে বাবার পাশের চেয়ারটাতে বসে বললেন, দেখি, আমাকে দেখতে দিন। কিংশুকের মা জেগে আছেন, কিন্তু খুব নিস্তেজ হয়ে পড়েছেন। উনি শুধু কাঁদছেন আর বলছেন, তুমি রিন্টুকে একবার আসতে বলো। আমি মরে গেলেও শান্তি পাবো না ওকে না দেখলে। একবার ওকে ফোনটা করো। ডাক্তারবাবুকে দেখতে দাও আগে। ডাক্তারবাবু ওনার পালস, প্রেশার সব চেক করলেন। কিংশুকের বাবা এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন আর বললেন, কি বুঝলেন ডক্টর? উনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন ছেলের জন্য। নিশ্চয়ই কয়েকদিন খাওয়া দাওয়া করেননি, ঘুমও হয়নি মনে হয়। আসলে মনের ওপর অনেকটা চাপ পড়েছে। প্রেশার ভীষণ কম, যে কোনো মোমেন্টে প্রেশার ফল করতে পারে। কি করবো বলুন? হাসপাতালে ভর্তি করতে হবে? না না, এখন দরকার নেই। আমি কয়েকটা ওষুধ দিচ্ছি এখন, কিন্তু আমার যেটা মনে হয় আপনি ছেলেকে একবার হাসতে বলুন, না হলে বিপদ হতে পারে। আজ আমি আসি, দরকার হলে ফোন করবেন। ডাক্তার বেরিয়ে গেলে কিংশুকের বাবা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন ওখানে।
উনি ভাবছেন। ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে, এটা ভাবলেই তো রাগে মাথাটা গরম হয়ে যাচ্ছে। কি বোকা আমার ছেলেটা, আবার ওই বিক্রি মেয়েটার পাল্লায় পড়লো। কি আছে মেয়েটার মধ্যে যে তার নেশা থেকে বেরোতেই পারছে না? কিন্তু এখন এসব ভেবে লাভ নেই, ছেলেকে এখানে আনতে হবে, সেটা যেভাবেই হোক। তার জন্য যদি মেহুলকে কয়েক মাসের জন্য সহ্য করতে হয় তাতে আপত্তি নেই। আগে তো ছেলেটাকে খাঁচার মধ্যে ঢোকাই, তারপরে মেয়েটাকে আর বাচ্চাটার ব্যবস্থা করবো। ভালোই হলো, এই একটা ভালো সুযোগ পাওয়া গেছে। এটাকে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে। আগে ওদের বিশ্বাস অর্জন করতে হবে, তারপরে কিভাবে মেহুলকে সরাবো সেটা আমি বুঝে নেব। ওইটুকু মেয়ে আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলে, এমন জায়গায় পাঠিয়ে দেবো যে জীবনে আলোর মুখ দেখতে পাবে না। হ্যাঁ, না না, আগে ছেলেটাকে পায়ে হাতে মুঠোয়, তারপরে দেখছি। কিংশুক মেহুলের শরীরের ভেতরে একেবারে ডুবে গিয়েছিল। এতগুলো বছর ধরে যাকে সে প্রতিদিন কল্পনা করেছে নিজের বুকের উপরে, আজ তাকে এতটা কাছে পেয়ে কিংশুকের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। 6 বছর আগের যে মেহুলকে ও আদর করেছিল সেই মেহুল অনভিজ্ঞ ছিল, ভয় কুঁকড়ে ছিল। কিন্তু আজকে দুজনের কারোর মধ্যে কোনো হারিয়ে ফেলার আর ভয় নেই, বরং দুজন দুজনকে কাছে পাওয়ার নেশায় উন্মত্ত হয়ে উঠেছিল। কিংশুক ওর কানের কাছে গিয়ে বলল, তোমার কেমন লাগছে মেহুল? কিংশুকের এত উন্মাদনার মধ্যে মেহুল নিজেকে ছেড়ে দিয়েছিল। ও শুধু আদুরে গলায় বলল, খুব ভালো কিংশুক। খুব ভালো, তাই না? দেখো এবার। এত ঠান্ডা ওয়েদারের মধ্যেও দুজনের শরীর ঘামে ভিজে গেছে। কিংশুক মেহুলের পুরো শরীরের ওপরেই খেলা করছে। প্রায় আধ ঘন্টা ধরে এরকম উত্তেজনার পরে কিংশুক ক্লান্ত হয়ে পড়ল। মেহুলের অনাবৃত শরীরের ওপরে চুপচাপ শুয়ে পড়ল কিংশুক। মেহুল চোখ বন্ধ করে ওকে জড়িয়ে ধরে আছে। 6 বছর আগে সেই দিনের আদরটাও ওদের জীবনের শ্রেষ্ঠ ছিল, আবার আজকের আদরটাও ওদের জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত বলেই মনে হচ্ছে। এখন জোরে জোরে নিঃশ্বাস পড়ছে কিংশুকের। কপালে ঠোঁটের উপরে ঘাম লেগে আছে, ওর চোখে এখনো ঘোর লেগে আছে। ও শুধু তাকিয়ে মেহুলকে দেখছে। ওকে তাকিয়ে থাকতে দেখে মেহুল হেসে ফেলে বলল, কি হলো, তাকিয়ে আছো যে? কেমন লাগলো? জানি না। কিংশুক আবারও ওর বুকের উপরে ঠোঁট দিয়ে কামড়ে ধরল। মেহুল একটু জোরে বলে উঠল, উফ, লাগছে লাগছে, ছাড়ো। না, আগে বলো কেমন লাগলো, তারপরে ছাড়ো, না হলে আজ তোমাকে আরো সহ্য করতে হবে। মেহুল হাসতে হাসতে বলল, এই অনেক পাগলামি হয়েছে, এখন তুমি ওঠো, দিদিকে আনতে যেতে হবে তো। দেখো এখনো আধ ঘন্টা বাকি আছে, এই আধ ঘন্টার মধ্যে তোমাকে আমি আরো আদর করবো। বাপরে! কিংশুক আবার মেহুলের শরীরটাকে দুহাতে জড়িয়ে ধরে পিষে ফেলতে থাকে। মেহুল ছটফট করে ওঠে। ডাক্তারবাবু, এবার আমাকে রেহাই দাও, তোমার গায়ের জোর আগের চেয়ে অনেক বেড়ে গেছে, ওঠো। তাহলে বলো কেমন লাগলো? মেহুল ওর গাল দুটো টিপে দিয়ে বলল, একেবারে আমার ডাক্তারবাবুর মতো মিষ্টি লেগেছে। এবার আমাকে ছাড়ো, তিতলি এসে যাবে, ওর জন্য খাবারটা তৈরি করে রাখি। ঠিক আছে, আমি বেরোচ্ছি। কিংশুক উঠে পড়লো, গায়ে জামাটা গলিয়ে নিল। কিন্তু আজ রাতে আবার আদর করবো, রেডি হয়ে থেকো। না গো, মেহুল উঠে বসে জামা পরতে পরতে বলল, তিতলি থাকলে ওসব হবে না। তোমার মেয়ে এমনিতেই তোমার মতো পাকা বুড়ি, এরপর এসব শিখে নেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার কালকে হবে। মেহুল জোর করে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, যাও তো তুমি, শুধু আজে বাজে কথা বলে, কাজ করতে দাও আমাকে। ঠিক আছে, আমিও দেখো তুমি কি করো। কথাটা বলে কিংশুক হাসতে হাসতে বেরিয়ে গেল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। কিংশুক আজ তিতলিকে নিয়ে আসবে স্কুল থেকে। ও বাড়ি থেকে বেরিয়ে হেঁটে এলো স্কুলে। এসেই দেখলো সবেমাত্র স্কুল ছুটি হয়েছে। অনেকের বাবা মারাই এসেছে, যেহেতু এরা প্রাইমারি সেকশনে পড়ে তাই বাচ্চাদের একা ছাড়ে না স্কুল থেকে। কিংশুকও বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো। তিতলি বেরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখলো কিংশুক দাঁড়িয়ে আছে। ও দৌড়ে চলে আসে কিংশুকের কাছে। কিংশুকও দেখতে পেয়ে এগিয়ে এলো। এরপর এক হাতে ব্যাগটা নিয়ে অন্য হাতে তিতলিকে কোলে তুলে নিল। এরপর কিংশুক বলল, কি হয়েছে তিতলি, হাসি নেই কেন? ম্যাম বকাছে। বকেছে? কিন্তু কেন? তুমি দুষ্টুমি করেছিলে? না, ক্লাসে পড়া দিতে পারেনি। আমি তো অনেকদিন ক্লাস মিস করেছি, তাই সবগুলো পড়া আমার হয়নি। ঠিক আছে, মন খারাপ করতে হবে না। আজকে আমি তোমাকে সব হোম টাস্ক করিয়ে দেবো, ঠিক আছে? জানো বাবাই, সবাই আমাকে জিজ্ঞেস করছিল তুমি কে হও। তাই? তা তুমি কি বললে? আমি বললাম আমার বাবাই। তারপর? তখন বলল যে তোর তো বাবাই ছিল না, শুধু তো মাম্মাম ছিল। তখন আমি বলেছি আমার বাবাইকে দুষ্টু লোকেরা ধরে নিয়ে গিয়েছিল, আমার আর মাম্মামের থেকে আলাদা করে দিয়েছিল। তারপরে বাবাই চলে এসেছে। ও বাবাই, কি গো, শুনছো? কথা বলছো না কেন? না না, আমি শুনছি, তুমি বলো। তিতলি আবারও হাজারো কথা বলে যাচ্ছে,
কিংশুক চুপচাপ শুনে যাচ্ছে আর ভাবছে। তিতলির বার্থ সার্টিফিকেটটা আবার নতুন করে করতে হবে। এখন যেটা আছে সেখানে নিশ্চয়ই শুধু মেহুলের নামই লেখা আছে। ওটা চেঞ্জ করে আমাদের দুজনের নাম রাখতে হবে। কিন্তু সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হলো রেজিস্ট্রিটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। মন্দিরে বিয়ে করেছি, সেটা আজকালকার যুগে কেউ শুনবে না, প্রমাণ চাইবে। তাই যত দ্রুত পারি এটা সেরে ফেলবো। ওরা বাড়ি ফিরে এসেছে। তিতলি বাড়িতে বকবক করতে করতেই ঢুকলো। মেহুল দরজা খুলে বলল, তুই এতটা রাস্তা করে চাপে এলি তিতলি? কি রে তুই? বাবাই এর কষ্ট হচ্ছে বুঝছিস না? নেমে আয়। আরে আমার কোনো কষ্ট হয়নি, ও তো এখন ছোট আছে, যত পারে কোলে উঠুক। একটু বড় হয়ে গেলে তো আর বাবাই কোলে নিতে পারবে না, তাই না তিতলি? তিতলি উত্তর দিল না। ও মেহুলের ঠোঁটের দিকে মন দিয়ে তাকিয়ে আছে। ও দেখছে ঠোঁটটা লাল হয়ে আছে একপাশে। কৌতূহল না চাপতে পেরে শেষমেশ জিজ্ঞেস করে ফেললো, মাম্মা, তোমার ঠোঁটে কে হচ্ছে গো? ফুলে আছে কেন? মেহুল ঠোঁটে হাত দিয়ে বলল, কে? কোথায়? ও কিছু নয়। কিংশুক তাড়াতাড়ি করে বলে উঠল। আসলে একটা পিঁপড়ে তোমার মামামের ঠোঁটে কামড়ে দিয়েছে, তাই জন্য ফুলে গেছে। মেহুল বুঝতে পেরে কিংশুকের দিকে রাগি চোখে তাকালো। কিংশুক হালকা হাসি দিয়ে একবার চোখ টিপে ইশারা করে বলল, এই চলো চলো তিতলি, ফ্রেশ হয়ে নাও, এবার তো ঘুমোতে হবে। যাও, মেয়েকে নিয়ে তুমিও ফ্রেশ হয়ে আসো, তারপর খেতে দেবো। মেহুলকে বেশি এখন আর তিতলির দায়িত্ব নিতে হচ্ছে না, কিংশুকি সামলাচ্ছে বেশি সময়টা। তিতলি ফ্রেশ হয়ে কিংশুকের কাছে বসেই খেয়েছে। তারপর বিছানায় গিয়ে কিংশুক উপর হয়ে একটু শুয়েছে, আর তিতলি দুদিকে দুটো পা ছড়িয়ে কিংশুকের পিঠের ওপরে বসেছে আর অনর্গল কথা বলে চলেছে। এদিকে মেহুলও ওদের সামনেই জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছে। একটা সময় তিতলির বাক্যবাণে অস্থির হয়ে বলল, উফ তিতলি, তোর কি গলা ব্যথা করে না? কি করে এত বকবক করতে পারিস বলতো? বাবাই কোন সকালে উঠেছে জানিস? তোকে ঘুম থেকে তুলে ছাড়তে গেছে, হসপিটালে গেছে, আবার আনতে গেছে। মানুষটাকে একটু ঘুমোতে দেশো না? আমরা গল্প করবো না? বাবাই তো বলেছে। না, তুই পিঠের উপর থেকে নাম, বাবাই এর পাশে চুপচাপ শুয়ে থাক। থাক না মেহুল। কিংশুকের ঘুম পাচ্ছিল, তাও ঘুম জড়ানো গলাতেই বলল, ওকে বকছো কেন? ও যা করে আমার তাই ভালো লাগে। তুমি ওকে এত প্রশ্রয় দিও না বলে দিলাম। এই তিতলি, কি হলো? নামবি তো? এই তিতলি, এসো তো, আমার কাছে শুয়ে পড়ো, আমরা একসাথে ঘুমবো। তিতলি টুক করে বাবার চাদরের মধ্যে ঢুকে পড়লো। দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। মেহুল ওদের দিকে হাসি মুখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আসলে এই দৃশ্যটাও এতদিন কল্পনা করত, কিন্তু এত তাড়াতাড়ি যে সত্যি হয়ে যাবে কখনো সেটা ভাবেনি। ঘুমন্ত অবস্থায় ওদের দুজনকে দেখে মেহুলের মনটাও দ্বিগুণ ভালো হয়ে গেল। হঠাৎ কিংশুকের আওয়াজ পেয়ে ওর চিন্তাটা ভাঙলো। কিংশুক বলল, তুমিও একটু শুয়ে নাও, তুমিও তো সেই ভোরে উঠেছো, আবার একটু পরে রান্না নিয়ে বসবে। দাঁড়াও। মেহুল বিছানায় উঠে কিংশুকের পাশেই শুয়ে পড়লো। কিংশুক একটা হাত দিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে দু হাতে আরো নিজের কাছে টেনে নিল। মেহুল আর তিতলি দুজনেই কিংশুকের বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। কিংশুক তাকিয়ে দেখছে আর ভাবছে, এতদিন এই দুটো মানুষকে আগলে রাখার মতো কেউ ছিল না, তাই ওরা এলোমেলো হয়েছিল। এখন থেকে সব সময় এরা এভাবেই থাকবে আমার কাছে, আর কোনো বিপদ ওদেরকে স্পর্শ করতে পারবে না। কিংশুক আর ঘুমোয়নি। নানান কথা ভাবতে ভাবতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। কিংশুকের দুপাশে মেহুল আর তিতলি দুজনেই ঘুমিয়ে আছে। সবচেয়ে কাছের দুজন মানুষকে এইভাবে নিজের কাছে নিয়ে শোয়ায় যে কি অদ্ভুত আনন্দ, সেটাও প্রথমবার অনুভব করছে। এই মুহূর্তগুলো ওর কাছে এতটাই মেমোরেবল যে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে না। ওদের মধ্যে দিয়ে মুহূর্তগুলোকে ও উপভোগ করছে। এবারে মেহুলের কপালে একটা চুমু খেয়ে নিল কিংশুক। মেহুল চোখ খুলে দেখলো কিংশুক তাকিয়ে আছে ওর দিকে। দুজনেই স্থির চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপরে মেহুল একটু ওর কাছাকাছি ঘেঁষে শুলো। কিংশুকের কেমন একটা যেন মনে হতে ও প্রশ্ন করলো, কি হলো মেহুল? ভয় লাগছে কিংশুক। কেন? এবারে কিংশুক ফিরে তিতলিকে চাদরটা ভালো করে জড়িয়ে দিয়ে নিজে মেহুলকে দুহাতে জড়িয়ে ধরলো। ভয় করছে? কি হয়েছে? আমি তো তোমাদের কাছে আছি, আর সব সময় এভাবেই থাকতো, আর কোনো ভয় নেই। তবুও মেহুল ওর বুকের মধ্যে মুখটা রেখে খুঁজতে থাকে আর বলে, তোমাকে পাইনি যখন, তখন একরকম করে জীবনটা কাটিয়ে দেবো ভেবেছিলাম। তখন এতটা ভয় ছিল না, কিন্তু এখন প্রতিটা মুহূর্তে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই। তুমি কখনো আমাদের ভুল বুঝবে না তো? আমার কথা বুঝবে তো? কিংশুক ওকে দুহাতে জড়িয়ে নিজের উপরে তুলে নেয়। মেহুল একটু সতর্ক হয়ে বলে ওঠে, কি করছো? তিতলি আছে। ও ঘুমিয়ে আছে, এখন উঠবে না। তুমি বলো কি হয়েছে তোমার? মুখটা এমন লাগছে কেন? আরে এবার মেহুলের চোখ থেকে জল বেরিয়ে আসে। চোখটা মুছে বলে, কি বলি বলো তো? তোমাকে কেউ আমাদের থেকে কেড়ে নেবে না তো? এতগুলো বছরে যখন পারেনি, আর কখনো পারবে না। তোমার কি বাবা মায়ের কথা ভেবে ভয় লাগছে? মানে সব মিলিয়ে দেখো, ওনারা তোমার বাবা মা। তোমার হয়তো ফিরে যাওয়া উচিত ছিল। আমি তোমাকে ওনাদের থেকে কেড়ে নিতে চাইনি, বিশ্বাস করো। শোনো। কিংশুক ওর মাথাটা জোর করে নিজের বুকের সাথে চেপে ধরলো। মেহুল, তুমি এটা নিয়ে অপরাধ বোধে ভুগবে না। এখানে তুমি কোনো দোষ করনি। ওনারা তোমার সাথে যে অন্যায়টা করেছেন সেটা আমি কিছুতেই ভুলতে পারবো না। আমি ওদের ক্ষমা করতে পারবো না। আমি ভুলতে পারবো না এতদিন তোমাদের এত অসুবিধার মধ্যে থাকতে হয়েছে, পরিচয়হীনভাবে থাকতে হয়েছে ওনাদের জন্য। যে বাড়ি থেকে তোমাকে এভাবে বের করে দেওয়া হয়েছে, সেই বাড়িতে আমি পা রাখতেই পারবো না। সরি। আমি শুধু ভাবছি, তোমার সাথে তোমার বাবা মায়ের এই ভাঙা গড়ার খেলায়
আমি কোনোভাবে তাই নয় তো? না, একেবারেই নয়। তুমি ভালোভাবে বাঁচতে চাও তো? তা চাই। দেখো, তুমি অনেক দিন কষ্ট করেছো, আর কষ্ট পেও না। আমি আমার ভালোবাসার মানুষকে এত কষ্টে দেখতে পারছি না। শোনো, আমাদের সামনে এখন অনেক কাজ আছে। তিতলিও আছে, ওকে ঠিক করে মানুষ করতে হবে। এখন এইসব চিন্তাগুলো বাদ দাও। মেহুল কিংশুকের বুকে মাথা রেখে শুয়েই বলল, তুমি বলো, আমি শুনছি। কিংশুক ওর গাল দুটো টিপে দিল। ওরে পাগলি, কি হলো রে তোর? তোকে খুব মিস করেছি। কোথায় চলে গিয়েছিলে বলতো? কোথাও যাইনি, তোর কাছেই ছিলাম। ওই জন্য তো খুব তাড়াতাড়ি তোকে ফিরে পেলাম। হাসপাতালে যতটুকু সময় কাজ করবি সেইটুকু সময় আমি তোকে ছাড়বো, বাকি সময়টা শুদ্ধ আমার। হ্যাঁ, বাকি সময়টা শুধু তোর। কোনোদিন কারোর ছিলাম না, আর হবও না। আমিও চেষ্টা করি রে, কাজের বাইরে ফাঁকা পেলেই দৌড়ে আসি তোদেরকে দেখার জন্য। তাই করবি? এই পাগলি, একটু চা কর তো, দুজনে বসে খাবো। শুধু মন খারাপ করছে শুয়ে শুয়ে। ওঠ ওঠ। চা খাবি? আচ্ছা বস, করে আনছি। মেহুল চা করতে চলে গেল। কিংশুক তিতলির গায়ে ভালো করে চাদরটা জড়িয়ে দিয়ে কপালে একটা চুমু খেয়ে উঠে বারান্দায় বেরিয়ে আসে। কিংশুক বারান্দায় বেরিয়ে দেখলো বেশ মেঘ ঘনিয়ে এসেছে। দূরের থেকে পাইন গাছগুলো মেঘে সাদা হয়ে গেছে। এক্ষুনি বৃষ্টি এলো বলে কিংশুক ভিতর থেকে দুটো চেয়ার এনে বারান্দায় পেতে দিল। ও ভাবলো, কতদিন বৃষ্টিকে এতটা ভালো লাগেনি। সেই কবে এরকম একটা বৃষ্টির দিনে প্রথমবার মেহুলের ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিলাম। আজকে আবার ওকে নতুন করে পেলাম। মনের মধ্যে অনুভূতিগুলো জড়ো হয়ে আছে, আর রয়েছে মেহুলের শরীরের আবেশ। আজকে দুপুরে ওর শরীরের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম। কিংশুক চোখ বন্ধ করে আবার মেহুলের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগলো। হঠাৎ একটা আওয়াজ পেতে পিছন ফিরে দেখলো মেহুল 2 কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে হাজির। বারান্দায় এসেই মেহুল বলল, এই রে, বৃষ্টি শুরু হলো তো। হোক, আর যত খুশি বৃষ্টি হোক। কতদিন আমরা দুজনে বৃষ্টিতে ভিজিনি বলো তো? চলো না আজকে একটু ভিজবো। একদম নয়, কয়েকদিন আগে তোমার জ্বর হয়েছিল। আমি একটু ভিজতে দেবো না তোমাকে। এখানেই বসে চাটা খা, দেখো। আর নাও, চাটা খাও। অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। দুজনেই তাকিয়ে বৃষ্টি দেখছে। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেহুল উঠে দাঁড়িয়ে বলল, তুমি বসো, আমি কিছু একটা নিয়ে আসি, তোমার ঠান্ডা লেগে যাচ্ছে। মেহুল ভেতর থেকে একটা চাদর নিয়ে এসে কিংশুকের গায়ে জড়িয়ে পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরলো। কিংশুক ওর হাত দুটো ধরে টেনে নিল নিজের কাছে। তারপর বলল, তোমার সেই দিনটার কথা মনে আছে? সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল। ওই দিনটার কথা কি করে বলবো? সেই দিনই তো তিতলি আমাদের জীবনে চলে এসেছিল। তুমি আবার পড়াশোনা করবে মেহুল? কিংশুক হঠাৎ করে ওকে এক হাতে জড়িয়ে ধরে প্রশ্ন করলো। বলো, আমি সব ব্যবস্থা করে দেবো। পড়াশোনা? মেহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আর ওসবে মন নেই। আগে খুব কষ্ট হতো জানো, যখন দেখতাম আমার বয়সী মেয়েগুলো কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে, বন্ধু নিয়ে ঘুরছে, আড্ডা দিচ্ছে, আর আমি তখন এইটুকু তিতলিকে নিয়ে হিমশিম খেতাম। কত ভুল করেছি, থেকে শিখেছি। নয়নের মাসি হয়তো হেল্প করেছে, কিন্তু সে তো আমার নিজের কেউ নয়। তাই তেমন ছিল না। যা করেছি নিজের বুদ্ধিতেই করেছি। এই সবকিছুর চাপে পড়াশোনাটা হারিয়ে গেছে কবেই। কিচ্ছু হারিয়ে যায়নি। আবার তুমি নতুন করে শুরু করতে পারো। আমি আছি তো। তুমি যা চাও সেটাই হবে। না গো, পড়াশোনা করতে গেলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো ইচ্ছে। আর আমার সেই ইচ্ছেটাই তো নেই। আমি এখন শুধু তোমাদের নিয়ে থাকতে চাই। তুমি বরং আমার একটা ইচ্ছে পূরণ করবে। বলো। তিতলির পড়াশোনার দায়িত্বটা তুমি না, ওকে ছোট থেকে তুমি নিজের হাতে করে তৈরি করো। আমি চাই ও তোমার মতো হোক। ও বড় হয়ে কি হবে সেটা ও নিজেই ডিসাইড করবে। তবে আমি বলছি, তিতলির পড়াশোনা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আমি আমার সাধ্যের বাইরে গিয়েও ওর জন্য চেষ্টা করব। আমি তোমার মতো ডক্টর হব। কিংশুক আর মেহুল দুজনেই ঘুরে তাকালো। তিতলি ঘুম থেকে উঠে ওদের পাশে দাঁড়িয়ে আছে। মেহুল বলল, ওরে, তুই কখন উঠলি? তোমরা দুজনে গল্প করছো, আমাকে ডাকোনি কেন? আমি কথা বলবো না। এ বাবা, কিংশুক ওকে কোলে তুলে নেয়। তুমি কথা না বললে তোমার বাবাই মাম্মাম কোথায় যাবে বলো তো? এসো এসো, আমরা তিনজনে একসাথে বসে গল্প করব। এই, তুই কখন উঠে পড়লি? আমাদের বলিসনি তো। তিতলি সামনে চায়ের কাপগুলো দেখেই বলল, তোমরা আমাকে না দিয়ে চা খেয়ে নিয়েছো। আমি আর খেলবো না তোমাদের সাথে। সত্যি মা, খুব ভুল হয়ে গেছে। মেহুল, আমরা এটা কি করলাম? তিতলিকে না ডেকেই চা খেয়ে ফেললাম। যাও, তুমি আবার চা করো, আমরা তিনজনে বসে চা খাবো। না, আমি খাবো না। তোমরা দুজনে আমাকে গল্প করতে ডাকোনি, নিজেরাই কথা বলে যাচ্ছ। আমি আর খেলবো না। তুমি আমাদের সাথে না খেললে আমরা কোথায় যাই বলো? আচ্ছা, খুব ভুল হয়ে গেছে। এই যে কান ধরছি, সরি সরি। মেহুল, তুমিও কানটা ধরে ফেলো। তিতলি কিন্তু না হলে খেলবে না। মেহুল হেসে কানটা ধরে বলল, এত রাগ তোর? বাবাই মাম্মাম দুজনকেই কান ধরিয়ে ছাড়লি? বাবা। তিতলি মুখ গোমড়া করে বসে রইল। মেহুল আবার বলল, আচ্ছা মা, রাগ করিস না, আমি তোর জন্য চা করে আনছি। না, আমি একা চা খাবো না। ওই যে বাবাই নিজের কাপ থেকে ঢেলে আমাকে চা দেয়, আমি ওটাই খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওটাই খাবে।
আমিও তোমার সাথেই চা খাবো। এই মেহুল, যাও তো, দেরি করো না। তুমি চা করে আনলে আমরা তিনজনে আবার বসে গল্প করবো। যাচ্ছি। বাইরের বৃষ্টির দাপট বেড়েই চলেছে। তিতলি কিংশুককে জড়িয়ে ধরে বলল, ও শীত। তাই? কিংশুক নিজের চাদরের মধ্যে ওকে ভালো করে জড়িয়ে নিল। এই, তুই তখন কি বলছিলি রে? ডক্টর হবি? মাম্মাম বলেছে আমি তোমার মতো ডক্টর হব। তার আগে বল, তোর নিজের কি হতে ইচ্ছা করে? ডক্টর সারা? নাচ, গান, আঁকা, খেলাধুলো, কোনটা করতে তোর সবচেয়ে ভালো লাগে? আমার আমার নাচতে খুব ভালো লাগে। তোমার ফোনে যেসব গানগুলো হয় না, আর কত নাচ হয়, আমার দেখতে ভালো লাগে। তবে তবে আমি তোমার মতো ডক্টরই হতে চাই। মেহুল চা নিয়ে চলে এসেছে। এসেই বলল, আবার কি বকবক করছিস? না না, তিতলি বলছে ওর নাচতে খুব ভালো লাগে। আচ্ছা মেহুল, এখানে কোথায় নাচ শেখানো হয় তুমি জানো? এখানে সেরকম কেউ নাচ গান শেখে না। ওসব শিখতে গেলে টাউনে যেতে হবে। ছাড়ো তো ওসব, ওকে পড়াশোনাটি ভালো করে করতে বলো। সে পড়াশোনা তো করবেই, কিন্তু দেখো তার পাশাপাশি ও যদি নিজের ইচ্ছেটুকু একটু পূরণ করতে পারে, সেটা আমরা কি একটু চেষ্টা করতে পারি না? তুমি দেখেছো তো ও নাচতে কত ভালোবাসে। আমার ইচ্ছে ওকে আমি নাচের ক্লাসে ভর্তি করব। ওই নাচ নাচ করে তারপর যেন আবার পড়াশোনাটা না বাতিল হয়ে যায়। এত ভয় পাচ্ছ কেন? কিংশুক ওর হাতটা ধরে। কে তোমাকে বলেছে নাচ করলে পড়াশোনা হবে না? ও যদি দুটো একসাথে ব্যালেন্স করে চলতে পারে তাহলে কেন করবে না? তিতলিকে কিংশুক প্লেটে একটু চা ঢেলে দিয়েছে। ও সেটাই বসে বসে খাচ্ছে। কিংশুকের কথা শুনে মেহুল আবার বলল, ভয় নয় কিংশুক, আমি নিজের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি তো। পড়াশোনাতে তো খুব একটা খারাপ ছিলাম না। ভেবেছিলাম কলেজে ভর্তি হব, একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু দেখো কেমন সব লন্ডভন্ড হয়ে গেল। মন খারাপ করো না মেহুল। মেহুলের গলাটা ধরে আসে। কিংশুক ওর হাতটা নিজের মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরে। একটা কথা আছে জানো তো, কি কথা? अंत में सब कुछ अच्छे ही होता है, अगर अच्छे नहीं होते तो वो अंत नहीं है, इसलिए पिक्चर अभी बाकी है मेरे दोस्त। মেহুল হেসে ফেলল। কিংশুক আবারও বলল, তুমি একটু ভরসা রাখো। তোমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল এটা ঠিক, কিন্তু আবার আগের মতো গোছানো শুরু হয়েছে। আমি আছি তো। মেহুল কিংশুকের হাতটা শক্ত করে ধরেই রয়েছে। বাইরের অঝোর বৃষ্টি ধারায় এতগুলো দিনের জমে থাকা ব্যথাগুলো, না পাওয়াগুলো সমস্তটা আস্তে আস্তে মেঘের মতো বিলীন হয়ে যাচ্ছে। আর মেহুল প্রাণ ভরে সেই না পাওয়াগুলোর মধ্যে থেকে বেরিয়ে এসে নতুন জীবনের স্বপ্নে রঙিন হয়ে উঠেছে। সন্ধে হয়ে আসছে, ওরা ঘরে চলে এসেছে। তিতলি কিংশুকের কাছে পড়তে বসেছে, মেহুলও রান্নাঘরে যাচ্ছে। মাঝে মাঝে ঘরের টুকটাক কাজ করছে। তবে মেয়েকে কিংশুক নিয়ে বসেছে দেখে খুব খুশি। মেহুল এসে জিজ্ঞেস করলো, কি খাবে তোমরা? খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি। পেটি একেবারে এক দেখছি। খিচুড়ি কেন খাবি? দেখছো না বৃষ্টি হচ্ছে, এইটাই তো খিচুড়ি খাওয়ার সবচেয়ে পারফেক্ট ওয়েদার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। মেহুল রান্নাঘর থেকে কতগুলো চিপস ভেজে ওদের সামনে রেখে গেল। দুজনে খাচ্ছে আর পড়ছে। হঠাৎ টেবিলে রাখা কিংশুকের ফোনটা বেজে উঠল। কিংশুক বলল, দেখো তো কে ফোন করেছে, আগে জিজ্ঞেস করবে কি দরকার, যদি আর্জেন্ট হয় তাহলে দিও। আচ্ছা। মেহুল দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোনটা আসছে। ফোনটা ধরে বলল, হ্যালো। কিংশুকের বাবা ফোনটা ধরেছে। যেহেতু ওনার নাম্বার দেখলে কিংশুক রিসিভ করবে না, তাই উনি অচেনা নাম্বার থেকেই করেছেন। হ্যালো, কে বলছেন? আমি কিংশুকের বাবা বলছি। মেহুল কি বলবে বুঝতে পারছে না। একবার ভাবলো মুখের উপরে ফোনটা কেটে দেবে, কিন্তু পরক্ষণেই বলল, ধরুন দিচ্ছে। কে ফোন করেছে? তোমার বাবা। ও, কিংশুক তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বলল, বলো আবার কেন ফোন করেছো? তোমাকে তো বলেই দিয়েছি। শোনো, তোমার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী, নিজের মধ্যে নেই। সবসময় তোমার কথাগুলো বলে চলেছে। তোমাকে দেখতে চাইছি। ডক্টর বলেছেন তুমি না এলে আরো বড় বিপদ হতে পারে। তুমি কি সেই বিপদটাই দেখতে চাইছো? কি হয়েছে মায়ের? এমন একটা খবর পেয়ে কিংশুক বেশ চিন্তিত হয়ে পড়েছে। ও একটু উদ্বিগ্ন হয়ে বলল, তুমি ফোনটা দাও, আমি কথা বলবো। তোমার মা এখন কথা বলতে পারবে না। এক কাজ করো, তোমরা সবাই এসো এখানে। তোমরা মানে কি বলতে চাইছো? আমি তো তোমাদের তিনজনকে আসতে বলছি। না, তোমার কথাটা আমি রাখতে পারবো না। এত বছর ধরে যে অন্যায়টা তোমরা করে গেছো সেটা এত সহজে ভুলবো কি করে বলতে পারো? যে বাড়ি থেকে আমার মেহুলকে তোমরা একদিন বের করে দিয়েছিলে, আমি আর সেখানে পা রাখতে চাই না। অন্তত এইটুকু সম্মান মেহুলের পাওয়া উচিত। তাছাড়া তুমি তো জানো আমি একটা চাকরি করি। চাকরি ছেড়ে দিয়ে ওখানে তোমার টাকায় বসে আমি খাবো না। আমার স্ত্রী মেয়ে আমার টাকাতেই খাবে। তোমার মায়ের এরকম অবস্থা শুনেও তোমার খারাপ লাগছে না? লাগছে, আর খারাপ লাগছে বলেই আমি ফোনটা ধরে এতগুলো কথা বলছি। না হলে তোমাদের সাথে কথা বলতে, বা বলা হলো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। তোমরা ভেবে দেখেছো আমি মেহুলের কাছে মুখটা দেখাই কি করে? ও যে আমাকে বিশ্বাস করেছে এটাই অনেক। তোমাদের ছেলে হয়ে আমি অন্তত ওর বিশ্বাসটা অর্জন করেছি, সেটা আর হারিয়ে ফেলতে চাই না। তার মানে তুমি আসবে না? দেখো, মা অসুস্থ, তার জন্য তো তুমি আছো। ডাক্তার আছে, নার্সিংহোম আছে, মামা বাড়ি সবাই আছে। মাকে দেখার লোকের অভাব নেই, আমাকে ছেড়ে দাও। তুমি তাহলে? কথাটা না শুনে কিংশুক ফোনটা কেটে দিল। ওর বাবা ফোনটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। উনি ভাবছেন, এভাবে রিন্টু ফিরে আসবে না। ওকে ফিরিয়ে আনতে হলে আগে মেহুলের বিশ্বাস অর্জন করতে হবে। আমাকে এমন একটা ফাঁদ পাততে হবে
যাতে মেহুল বিশ্বাস করে আমরা বদলে গেছি। মেহুল ছাড়া কেউ রিন্টুকে ফেরাতে পারবে না। আমি সেটাই করব। মেহুল, একটু অপেক্ষা করো। রিন্টুকে আগে এখানে নিয়ে আসি, তারপরে যেমন তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো, ঠিক তেমন ভাবে তোমার মেয়েকেও আমি কেড়ে নেব। কিংশুকের বাবা ওর মায়ের কাছে গেলেন। ওর মা জেগে আছেন, কিন্তু মাথাটা ঘুরছে, তাই উঠে দাঁড়াতে পারছেন না। দুদিন না খাওয়ার জন্য কথা বলতে পারছেন না ঠিক করে। ওর বাবাকে দেখে বললেন, কি হলো? রিন্টুকে ফোনটা করেছিলে, আসবে না বললো, তাই না? আমি জানতাম ও আমার কাছে ফিরে আসবে না। ও সারা জীবনের জন্য ছেড়ে চলে গেল। কি পাপ করেছে! এই শরীরে এরকম করো না। না 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 না, ভীষণ পাপ করেছি আমি, অনেক বড় অন্যায় করেছি, সেই শাস্তি তো পেতেই হবে। আমি আর বেঁচে থাকতেও চাই না, শুধু একবার আমার ছেলেটাকে দেখতে চাই আমি। তুমি ওকে আর একটাবার ফোন করবে? আমি শেষবারের মতো কথা বলতে চাই। তুমি এসব কেন বলছো? তুমি সুস্থ হয়ে যাবে, আর তোমার ছেলেও তোমার কাছেই ফিরে আসবে। আমি তো তোমাকে বলেছি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবো। তুমি আমার উপরে কি একটু ভরসা করতে পারছো না? কিভাবে ফিরিয়ে আনবে ছেলেকে? ওর মা ধীরে ধীরে বিছানায় উঠে বসলেন। তারপর বললেন, আবার আগের মতো ওদের দুজনকে আলাদা করে দেবে? না না না, ওটা করো না। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি ওদের দুজনকে আর আলাদা করো না। দেখলে তো, আমরা ওদেরকে আলাদা করে দিতে চেয়েছিলাম বলে আমাদের ছেলে কেমন অনেকটা দূরে সরে গেল। এতটা চেষ্টা করেও কি পারলে ওদেরকে আলাদা করে দিতে? পারলে না তো। রিন্টু তার স্ত্রী মেয়েকে ঠিক খুঁজে পেয়ে গেছে। দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি শোনো। কি কথা? ভাগ্যের লিখন কখনো কেউ খণ্ডাতে পারে না। তুমিও সেই চেষ্টা করো না। দেখলে তো আমরা কতটা শাস্তি পেলাম। তুমি মেহুলকে মেনে নাও। দেখো মেয়েটা তো খারাপ নয়, ভালো মেয়ে। সবসময় বড়লোক বাড়ির মেয়েরাই কি ভালো হয়? আমিও তো ওরকম একটা বাড়িরই মেয়ে ছিলাম। আর এদিকে আমি যাকে কথা দিয়ে রেখেছি তার কি হবে? আমার সম্মানটা তো নষ্ট হয়ে যাবে। তুমি সেটা বুঝতে পারছো না? সম্মান নষ্ট? তা তোমার ছেলে যদি তোমার কাছে ফিরে না আসে, তাহলে ওই ভুয়ো সম্মান নিয়ে কি করবে তুমি? সারা জীবন ধরে যে এতগুলো টাকা কামিয়েছো, কি লাভ হয়েছে কি বলবে? রিন্টু যদি আমাদের জীবনে ফিরে না আসে, ওই টাকাগুলোকে আমরা ধুয়ে খাবো। এই শরীর নিয়ে এত কথা বলো না তুমি। দেখো, আমি বলছি এখনো সময় আছে। মেহুল মেয়েটা ভালো, ভেবে দেখো তো, এতগুলো বছর পরেও ও কিন্তু কাউকে বিয়ে করে ফেলেনি। ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে কষ্ট করে বেঁচেছে। একবার মেয়েটার কথা ভেবে দেখো তুমি, ওই বাচ্চাটার কথা ভেবে দেখো, কি সুন্দর একটা মিষ্টি মেয়ে। আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। রিন্টুকে কি ভালোবাসে ওই বাচ্চাটা, দেখেছ? এমনকি আমাদের বকলো রিন্টু কাঁদছে বলে। মানুষ জীবনে কত কিছু তো মেনে নেয়। তো তুমি না হয় ওই বাচ্চাটার মুখ চেয়ে সবাইকে মেনে নিলে। কিন্তু ব্যবসাটা, সেটার কি হবে? হয়তো তোমার ব্যবসায় ক্ষতি হবে, সে হোক না হোক। আমাদের তো অনেক টাকা আছে, বলো। কি হবে? ও আরো টাকা করে, তার চেয়ে সবাই মিলে শেষ বয়সটা একটু ভালো করে থাকবো। কি ঠিক বলছি তো? আচ্ছা দেখছি। না দেখছি নয়, তুমি একবার আমার কথাটা শোনো। এত করে বললাম, মেহুলের কাছে ক্ষমা চেয়ে না। মেয়েটা রাগী বা উড়নচণ্ডী টাইপের নয়, বরং শান্ত শিষ্ট। আমার মনে হয় ও আমাদের ক্ষমা করে দেবে। বললাম তো দেখছি। এখন তুমি রেস্ট নাও, আমার একটু কাজ আছে। ওর বাবা বেরিয়ে যাচ্ছিলেন। ওর মা পেছন থেকে ডাকলো। পেছন ফিরে বললেন, বলো, ডাকলে কেন? শোনো না, তোমার যদি মনে হয় তুমি মেহুলের কাছে ক্ষমা চাইতে পারবে না, তাহলে চুপচাপ থেকো। ওদের দুজনকে আলাদা করে রিন্টুকে ফিরিয়ে আনতে হবে না, তাহলে আমি মরেও শান্তি পাবো না যে। ওর বাবা কোনো উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। কিংশুক ফোনটা রেখে আবার তিতলিকে নিয়ে বসেছে। ও একটু অমনোযোগী হয়ে আছে। মেহুল ইতস্তত করে ওর কাছে এসে দাঁড়ালো। ওর কাঁধে হাতটা রেখে বলল, তোমার মায়ের শরীর ভালো নেই, একবার কথা বলতে পারতে তো। উনি যাই করে থাকুন না কেন, মা তো বলো। হয়তো খুব আশা করেছিলেন তোমার সাথে একবার কথা বলবেন। কিংশুক গম্ভীর হয়ে উত্তর দিল, তোমার রান্না হয়ে গেছে? না, আর একটু বাকি আছে। তাহলে রান্নাটা কমপ্লিট করো। তুমি একবার অন্তত। মেহুল, আমি ওকে পড়াতে দাও। আর তোমার রান্না শেষ হয়ে গেলে আমাদের কাছে এসে বসো। বেশ। কিংশুক ওর কথাকে পাত্তা দিলই না। মেহুল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওখানেই। তারপর আরো একবার বলার চেষ্টা করে বলল,
শোনো না, তবু আমি বলছি কি মানে আমি কি বললাম কানে গেল না তোমার? তিতলির অনেকটা পড়া বাকি আছে, অনেকটা ডেফিসিট আছে, সেগুলো তোমাকে পূরণ করতে হবে। তুমি যাও, তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে এখানে বসো। হুম। মেহুল আর কিছু না বলে সোজা রান্না করে চলে গেল। মেহুল ভাবলো, কিংশুক আমার কোনো কথা শুনবে না, কেনই বা শুনবে? আজ ওনাদের জন্য আমরা এতগুলো দিন ধরে ধরে কাটিয়েছি। তিতলি তার শৈশবের 6টা বছর বাবাকে ছাড়াই কাটিয়েছে। কিংশুক নিজেও মানসিক কষ্টে থেকেছে। যারা নিজেদের ছেলেকে এতটা মিথ্যে কথা বলতে পারে, যারা একবার বেইমানি করতে পারে, তারা যে আবার করবে না তার কি গ্যারান্টি আছে? কিংশুক ওর বাবা আমাকে বিশ্বাস করতেই পারছে না। আর ও যেখানে ডিসিশন নিয়েছে সেখানে আমি কেন মাথা ঘামাতে যাব? ও তো আমাদের ভালোর জন্যই সব করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে মেহুলের মাথাটা ঘুরে গেল। মেহুল প্রথমে ভাবলো মনের ভুল, কিন্তু পরক্ষণেই আবার ঘুরে গেল। মেহুল দু হাতে মাথাটা ধরে চেয়ারের উপর বসে পড়ল। খানিকক্ষণ বসার পর স্বাভাবিক হলো কিছুটা। তারপর মেহুল উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, কি হলো? হঠাৎ মাথাটা ঘুরে গেল কেন? আজ তো খেয়েছি, না খেয়ে থাকলে মাঝে মাঝে মাথাটা ঘুরে যায়, কিন্তু আজ কি জানি হয়তো এমনি ঘুরে গেল। আমি টেনশন করছি বলেই কি? থাক, ওনাদের নিয়ে ভাববো না, আর আমরা নিজেদের মতোই থাকবো। রাতের বেলা, কাল আবার তিতলির স্কুল আছে, তাই মেহুল তিতলিকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন ওরা দুজনে খেতে বসেছে। কিংশুক খেতে খেতেই বলল, তুমি খিচুড়িটা দারুণ বানাতে পারো। কি মিশাও বলো তো, এত সুন্দর খেতে হয় কি করে? বেশি কিছু না, ওই চাল ডাল আলু আর অনেকটা ভালোবাসা, তাই এত স্বাদ হয়। তোমার ভালোবাসা একটু আমাকে দাও না। সবটা রান্নার জন্য দিচ্ছ কেন? একটু কেন, তোমাকে আমি সবটাই দিতে চাই। সে আর দিচ্ছ কোথায়? দিচ্ছি না? তাহলে দুপুরে কি হচ্ছিল? দুপুরে কিছুই হয়নি, এখন হবে রাতে। এই না, আমি এখন ঘুমাবার সময়, ঘুমাতে হবে। ওঠো, আমি এগুলো গুছিয়ে রাখছি। ওঠো ওঠো। মেহুল উঠতেই আবার মাথা ঘুরে গেল। মেহুল টেবিলটা ধরে ফেলল। কিংশুক তাড়াতাড়ি উঠে ওকে জড়িয়ে ধরে বসিয়ে দিল। জলটা এগিয়ে দিয়ে বলল, মেহুল, মেহুলের শরীরের এমন অবস্থা দেখে কিংশুক ভীষণ টেনশনে পড়ে গেল। ওর হাত দুটো ধরে বলল, কি হয়েছে মেহুল? শরীর খারাপ লাগছে? না না, কিচ্ছু হয়নি, মাথাটা যেন ঘুরে গেল হঠাৎ। ও কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। কিছু হবে কিনা সেটা আমি বুঝে নেবো, আর আমি ছাড়া আর কে চিন্তা করবে? শুনি, এখন ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। কিন্তু মাথাটা হঠাৎ ঘুরে গেল কেন? তুমি সকালে ঠিকঠাক খেয়েছিলে? আমি বারবার বলে গেছিলাম না খেয়ে থাকবে না, থাকবে না। আমি আমি খেয়েছি গো। তাহলে এমনটা হলো কি করে? আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার তো মাঝে মাঝে এরকম মাথা ঘুরিয়ে ওঠে, আবার ঠিকও হয়ে যায়। মাঝে মাঝে হয় মানে? তুমি আমাকে বলনি কেন? এটা একদম ঠিক করনি তুমি, এমনটা ঠিক নয়। কবে থেকে হচ্ছে এটা? আরে বাবা, তেমন কিছু হয়নি, তুমি অযথা চিন্তা করছো। কিচ্ছু হয়নি মানে? কিংশুক এবারে রেগে ওঠে। আমি কি তোমার সাথে ইয়ার্কি করছি? আমি সেটা বলিনি, আমি বলেছি যে তুমি অযথা চিন্তা করছো। তুমি কি ডাক্তার নাকি আমি ডাক্তার? তুমি তাহলে সরো, আমাকে দেখতে দাও। দেখি দেখি তোমার চোখ দুটো। এই ব্যাস, শুরু হলো। তুমি কি এবার আমার উপরে ডাক্তারি করবে? কাল সকালে তোমার ব্লাড টেস্ট করবো, সেটা মনে থাকে জানো? হ্যাঁ? ব্লাড টেস্টের কথা শুনে মেহুল ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, ব্লাড টেস্ট কেন? মানে কি হয়েছে আমার? বাড়ি থেকে বেরিয়ে কিংশুকের বাবা এসেছেন একজনের সাথে দেখা করতে। কিছু কাজের বিষয়ে কথা বলতে এসেছেন। রাস্তার ধারে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এমন সময় একটা অচেনা লোকের গলার আওয়াজ ভেসে এলো। পিছন ফিরতেই দেখলো সঞ্জু দাঁড়িয়ে আছে। সঞ্জু লোকটা বিশেষ নয়, যত সব ভুলভাল কাজের সঙ্গে যুক্ত। মাঝে মধ্যেই পুলিশের ভয়ে গা ঢাকা দেয়। সঞ্জু কিংশুকের বাবার দিকে এগিয়ে আসে। আরে কি খবর স্যার? অনেকদিন পরে যে, নিশ্চয়ই কোনো দরকার আছে? হ্যাঁ আছে। ঠিক ধরেছি। তাহলে এই সঞ্জুকে আপনাদের মতো ভদ্রলোকের কেন মনে পড়বে? হ্যাঁ, দরকার তো আছেই। তা তুমি এখন কোথায় থাকো? আমার থাকা খাওয়ার কি কোনো ঠিক আছে স্যার? যখন যেখানে কাজ থাকে তখন সেখানে সঞ্জুকে পাওয়া যায়। তো এখন কাজের জন্য থাকছো কোথায়? আপাতত যোগীঘাটে আছি। হেব্বি জায়গা স্যার, একবার এসেই প্রেমে পড়ে গেছি। পুলিশ টুলিশের ভয় এখানে তেমন নেই, তাই দিব্যি প্রকৃতির হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে বেড়াতে আসবেন তো বলুন, থাকা খাওয়ার জন্য নিরিবিলি হোমস্টের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, সকালে বসে প্রকৃতি দেখবেন, পাহাড় দেখবেন, কমলালেবুর বাগান দেখবেন, আর রাতে বন ফায়ারের আগুনের সামনে বসে গরম গরম মুরগির মাংসের ঝোল খাবেন। দিব্যি জমে যাবে ব্যাপারটা, কি বলেন? যাবো তো নিশ্চয়ই, তবে কয়েকদিন পরে। শোনো, তোমাকে যে কারণে মনে পড়লো। বলুন বলুন, বুঝতেই পারছি দরকারই মনে পড়েছে। তবে এবার টাকা পয়সা বেশি লাগবে কিন্তু, বুঝতেই পারছেন বাজার দল বড্ড চড়া। তুমি যদি কাজটা ঠিকঠাক ভাবে করে দিতে পারো তাহলে যত চাও আমি তার ডবল দিব। শুধু কাজটা আমার মনের মতো হতে হবে, কোথাও কোনো ফাঁক রাখা যাবে না। আর তোমাদের যোগীঘাট থেকে সিটং এর ডিস্টেন্স কত হবে জানো? এই ধরুন 24-25 কিলোমিটার হবে, কাছাকাছি, খুব বেশি দূরে নয়। ওখানকার হাসপাতালটা চেনা আছে? হ্যাঁ, পেয়েছে না আছে, দুটার গেছি। তবে সেটা প্রায় 5-6 আগে, এ তো বেশ পুরোনো হাসপাতাল। হ্যাঁ, ওখানে আমার ছেলে চাকরি করে, ডক্টর কিংশুক রায়। নাম বললে চিনতে পেরে যাবে। এই সেরেছে,
আপনার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন? কেস খাইয়ে দেবে না তো? হ্যাঁ কথাটা বলে সঞ্জু বিশ্রীভাবে জোরে জোরে হেসে উঠল। কিংশুকের বাবা গম্ভীরভাবেই বলে চললেন, আমার ছেলেকে নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা আমাকে করতে হয়েছে। তোমাকে আমি কোনো কেস খাওয়াবো না। যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, বলুন 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 স্যার। ওই হাসপাতালের কাছাকাছি একটা বাড়িতে আমার ছেলে তার ফ্যামিলি নিয়ে থাকে। ওর ওয়াইফের নাম মেহু, আর একটা বাচ্চা মেয়েও আছে, তিতলি। তোমাকে ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে একটা কিডন্যাপের কেস সাজাতে হবে। মানে তুমি তোমার লোক দিয়ে বাচ্চাটাকে কিডন্যাপ করবে, এরপর আমি ওই বাচ্চাটাকে উদ্ধার করব। শুধু সেটাই নয়, আমি পুলিশকে ফোন করব, সেই নকল পুলিশগুলোকেও তুমিই সাজিয়ে নিয়ে আসবে। ব্যাপারটা বুঝতে পারছো তো কি করতে হবে? মাথায় ঢুকে গেছে স্যার, আর বলতে হবে না। তবে একটা কথা ছিল, টাকা একটু বেশি দিতে হবে। মানেটা বুঝতেই পারছেন, নকল পুলিশ, নকল এলাকার লোক, সবটাই তো সাজাতে হবে। ওটা নিয়ে তুমি ভেবো না, শুধু তুমি দেখো ব্যাপারটা যেন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারো। এক চুল এদিক থেকে ওদিক হলে আমার ছেলে বুঝে নেবে। ও যেন একটুও সন্দেহ না করে। বলবে না স্যার, আমি আপনাকে কথা দিলাম, তন্তু যখন কোনো কাজ করে প্রমাণ না রেখেই করে, আপনার ছেলে কিচ্ছু টের পাবে না। আমার ছেলেকে চিনতে পারবে তো? আপনি একবার যখন বলে দিয়েছেন, ও আমার মাথা ঘেঁটে গেছে স্যার। বাকিটা আপনাকে কিছুই করতে হবে না, আমি ঠিক সময় আপনাকে খবর দিয়ে দেবো। আর একটু অ্যাডভান্স পেলে। ঠিক আছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। বাকি টাকাটা কাজের পরেই পাবে। কাল থেকেই লেগে পড়ো। ওকে স্যার, আসছি তাহলে। এদিকে মেহুলের মুখে চোখে ভয় দেখে কিংশুক বলে ওঠে, তুমি কি তিতলির মতো হয়ে গেলে নাকি? তুমি বলো যে আমার কি এমন হয়েছে যে আমাকে ব্লাড টেস্ট করতে হবে? কি হয়েছে সেটা জানার জন্যই তো ব্লাড টেস্টটা করবো। আমি এক্ষুনি হাসপাতালে ফোন করে দিচ্ছি, কাল সকালে একজন এসে তোমার ব্লাড নিয়ে যাবে। টেস্ট করাচ্ছি যখন, তখন সবগুলো টেস্ট করিয়ে নেওয়াই ভালো। মেহুলের মুখটা এবারে ফ্যাকাশে হয়ে গেল। ওর আসলে ছোট থেকে ইনজেকশন আর ওষুধে ভীষণ ভয়। খুব দরকার না হলে ওষুধ খায় না, জ্বর হলেও অসুস্থ শরীরে পড়ে থাকে, আর ইনজেকশনকে জমির মতো ভয় পায় ও। আগে ইনজেকশনের সূচ দেখলেই পালিয়ে যেত, সেটা কিংশুক জানে। মেহুল টেস্টের ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, তুমি অহেতুক এত চিন্তা করছো, আমার সেরকম কিছু হয়নি, হয়তো অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। নন মেডিকেল পার্সনদের থেকে আমি মেডিকেল অ্যাডভাইস নিতে চাই না। তাছাড়া তোমার মাথা ঘুরিয়েছে বলেই যে আমি সব টেস্ট করাবো সেটা নয়, তোমার সবকিছু একবার চেক আপ করিয়ে রাখবো। এখন উঠে এসো, শুতে হবে, রাত হয়ে গেছে। সকালে তিতলির স্কুল আছে, তুমি আবার 5টায় উঠবে। চলো এখন। তুমি যাও, আমি আসছি। কিংশুক তিতলির পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরও মেহুল এলো না। মেহুল তখনও রান্নাঘরে খুটখাট করছে। কিংশুক ভাবলো, আমি জানি ও ভয় পেয়েছে, কিন্তু ভয় করলেও এখন ওর কথা শুনবো না। এতদিন শরীরের খেয়াল রাখার মতো কেউ ছিল না। শরীরের উপরে যথেষ্ট অত্যাচার করেছে, খায়নি, ঘুমোয়নি, ভীষণ রোগা হয়ে গেছে। আগে দেখে নিই কোথায় কি আছে, তারপরে ট্রিটমেন্ট শুরু করবো। একটা সময় মেহুল নিঃশব্দে এসে কিংশুকের পাশে বসলো। কিংশুক বুঝতে পেরেছে সেটা। কি হলো, কি ভাবছিস? শুয়ে পড়। আমার খুব ভয় করছে। কিসের? কিংশুক উঠে বসে জিজ্ঞেস করে, কিসের ভয়? আচ্ছা, কালকে আমার কতগুলো টেস্ট হবে? ব্লাডের যতগুলো টেস্ট আছে সবই হবে। আমি ফোন করে দিয়েছি, একটা ছেলে সকাল 7টায় চলে আসবে, তার আগে কিছুই খাবি না। এতগুলো টেস্ট হবে মানে তো অনেকটা রক্ত লাগবে। 2টো বোতল আনতে বলেছি, ভর্তি করে রক্ত নিয়ে যাবে। মেহুল চুপ করে তাকিয়ে থাকে। কিংশুক হেসে জড়িয়ে ধরে ওকে। আরে কি হলো, তুই ভয় পাচ্ছিস কেন? আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি। যদি কিছু হয়েও থাকে আমি আছি তো। আমি যদি মরে যাই, তুমি তিতলিকে তোমার কাছে রাখবে তো? ওকে এতটাই ভালোবাসবে তো? একটা চড় মারবো তখন বুঝতে পারবি। এসব কেন বলছিস মেহুল? কারোর কি ব্লাড টেস্ট হয় না? আমার নিজের তো কতবার হয়েছে। ব্লাড টেস্ট নিয়ে কেউ এত টেনশন করে? আচ্ছা, যখন তিতলি হলো তখন তোর ব্লাড টেস্ট হয়নি? আরো কত টেস্ট হয়েছে, এখন তুই এত ভয় পাচ্ছিস কেন? না, তখন খুব বেশি কিছু টেস্ট হয়নি, 2বার বা 3বার হয়েছিল, সে ভুলে গেছি। তারপরে এই 6 বছরে কখনো তো কিছু করিনি। ওটাই খুব ভুল হয়েছে। আমি আর এত অনিয়ম করতে দেব না। মাঝে মাঝে কিছু কিছু জিনিস চেক আপ করিয়ে রাখতে হয়। চিন্তা করিস না, আয় শুবি আমার কাছে। কিংশুক ওকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। মেহুল কিংশুকের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শুয়েছে। কিংশুক ওকে নিজের শরীরের সাথে একেবারে মিশিয়ে নিল। তারপর বলল, এই মেহুল, ঘুমিয়ে পড়েছিস? না, বলো কি হয়েছে? তোকে খুব আদর করতে ইচ্ছে করছে। দেখেছিস, তিতলি পাশে ঘুমিয়ে আছে, সেটা মনে থাকে যেন। দুষ্টুমিটা বন্ধ করে এবার। কি করে বন্ধ করবো বলতো? তখন ইচ্ছেটা তো তুই বাড়িয়ে দিলি, তোকে আবার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সেই রে, একেবারে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। হ্যাঁ রে, হ্যাঁ রে, হ্যাঁ রে, সত্যি। এই, একটা কথা বলবো, শুনবি? হ্যাঁ, বল বল। কাল সকালে যখন ব্লাড নিতে আসবে, তুই আমার পাশেই দাঁড়িয়ে থাকবি তো? আমার হাতটা ধরে রাখিস কিন্তু, হ্যাঁ? আমার না খুব ভয় করছে। ঠিক আছে, যে আসবে তাকে আমি ব্লাড নিতে দেবো না, আমি নিজেই নেব। এবারে আর ভয় নেই তো? মেহুল হাসলো।
কিংশুকও অন্ধকারের মধ্যে ওর গালে চুমু খেয়ে নিল, তারপর হেসে বলল, ভিতুরাম একটা, কারোর সাহায্য না নিয়ে একটা মেয়েকে এত বড় করে ফেললি নিজের চেষ্টায়, আর সেই মা হয়ে কিনা ইঞ্জেকশন নিতে ভয় পাচ্ছে। সত্যি মেয়েরা যে কি আমি বুঝি না। তখন তুই ছিলি না, সব কাজ নিজেকে করতে হতো, তাই ভয় পেলেও কিচ্ছু করার ছিল না। কিন্তু তুই আসার পরে তোর উপরে এত ডিপেন্ডেবল হয়ে গেছে যে চোখের আড়াল হলেই ভয় হয় রে। ঠিক আছে, আয় শুয়ে পড়। মেহুল ঘুম থেকে আগেই উঠে গেছে, টুকটাক কাজ করে এসে কিংশুককেও ডেকে দিল। ঠিক সকাল 7টার সময় হাসপাতাল থেকে একটা ছেলে এসেছে ব্লাড নিতে। তিতলিও ততক্ষণে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। মেহুল ওকে ঘুম থেকে তুলেই রেডি করে দিয়েছে, কিন্তু মেহুলের আজকে এত ভয় করছে যে সকাল থেকে উঠে বেশি কথা বলেনি। ওকে চুপচাপ দেখে তিতলি বলল, কি হয়েছে গো মাম্মা? তুমি কি রাতে ঘুমাওনি? কথা বলছো না কেন? কিংশুক হাসতে হাসতে বলল, তোর মামাম খুব ভয় পেয়েছে রে তিতলি। ভয় পেয়েছে? কেন ভয় পেয়েছে? ওই যে বাইরের ঘরে যে আঙ্কেলটা বসে আছে না, সে মামামকে একটা ইঞ্জেকশন দেবে, আর তাই জন্য তোর মামাম ভয় পেয়েছে, তাই জন্য কথা বলছে না। তিতলিও জোরে জোরে হেসে উঠে বলল, মা, তুমি ইঞ্জেকশনকে ভয় পাও মাম্মা? আমি কিন্তু একটু ভয় পাই না। তাই তুই একটু ভয় পাস না? না, ওই যে আমার মাথা ফেটে গিয়েছিল, তখন তো আমাকে কত ইঞ্জেকশন দিল, তখন আমার একটু ভয় করেনি। তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখো, কিচ্ছু হবে না, বাবাই আছে তো, বাবাই সব ঠিক করে দেবে। দেখেছো তিতলি কত সাহসী। কিংশুক তিতলিকে কোলে তুলে নেয়। ওকে এতগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিন্তু ও একটুও ভয় পায়নি। আর তুমি এইটুকু পিঁপড়ের কামড়ের মতো একটা ইঞ্জেকশনের জন্য ভয়ে কথাই বলছো না। সত্যি আমার তিতলির মতো কেউ হতে পারবে না, তাই না তিতলি? বাবাই, আমি বড় হয়ে ডক্টর হব, তাই এসবে আমি ভয় করি না। পাকা বুড়ি আমার, ফটর ফটর কথা শিখেছে দেখেছো কিংশুক? ও তো ভুল কিছু বলেনি। জানো তিতলি, আমিও ছোট থেকে ইঞ্জেকশনে ওষুধে ভয় পেতাম না, ওইসব জিনিসে খুব ভালো লাগতো, ঠিক তোমার মতো। তিতলি খিলখিল করে হেসে বলল, দেখেছো, আমি আর তুমি একে একে এরকম। তুমি তোমার সোনা আমি। কিংশুক ওর গালে নাক ঘষে দিল। এবার চলো তো আমরা দুজনে গিয়ে মামামের পাশে দাঁড়াই, তাহলে আর মামামের ভয় করবে না। হ্যাঁ, চলো চলো। ওরা গিয়ে দেখলো রক্ত নিতে আসা ছেলেটি সব রেডি করছে, আর উল্টো দিকে মেহুল কাঁচু মাচু মুখ করে বসে আছে। তিতলি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, দেখো মাম্মা, কিচ্ছু হবে না। কিছুক্ষণের পর ছেলেটি রক্ত নিয়ে চলে গেছে। কিংশুক তিতলিকে স্কুলে পৌঁছে দিয়ে হাসপাতালে গেছে। প্রথম রাউন্ড দেখে এসেছে, এরপর আউটডোরের পেশেন্টগুলোকে দেখবে। একজনকে ইঞ্জেকশন দিতে দিতে মেহুলের কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল। মনে মনে ভাবলো কিংশুক, আজকে সকালে কি ভয়টাই না পেয়েছিল মেহুল। এদিকে আমার মেয়েটা হি করে হাসছে, আর ও কিনা ভয়ের চোটে আমার হাতটা ধরে রেখেছে। ভিতুরাম একটা, এতদিন ধরে আমাকে ছাড়াই তিতলিকে বড় করে তুললো, কত বাধা এসেছে তবুও ভয় পায়নি। সে কিনা আজকে একটু রক্ত নিয়েছে বলে সেই ভয়ে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না তার। তিতলির থেকেও ভীতু মেহুল। ডাক্তারবাবু, ভাবতে ভাবতে কিংশুক নিজের মনে হেসে উঠল। একজন নার্স এসে বলল, আজ আপনি আউটডোর দেখবেন তো? হ্যাঁ আমি যাচ্ছি, এই দিকটা সেরে যাচ্ছি। আচ্ছা বেশ। কিংশুকের মনে পড়ে গেল ব্লাড টেস্টের রিপোর্টগুলো দুপুরের মধ্যেই দিয়ে দেবে বলেছে। সেটা আবার ওকে নিতে হবে। কিংশুক এই নিয়ে ভেবে উঠল, রিপোর্টটা দেখতে হবে। যেটা আমি ভেবেছি, দেখা যাক সেটা কিনা। সেটা হলে ওকে একেবারে রেস্টে থাকতে হবে, ভালো খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু এই মেয়ে তো খেতেই চায় না। আগেও এরকম ছিল, বাড়ি থেকে যা আনতো সব আমাকেই দিয়ে দিত, নিজের জন্য কিছুই রাখতো না। জোর করে দিলেও চুপচাপ বসে থাকতো, খেত না। এখনো সেই স্বভাবটা থেকে গেছে। না না, এখন এসব করলে চলবে না। এখন আর সেই দিন নেই, কথা না শুনলে ওকে আমি বকে বকে খাওয়াবো। কিংশুক বেরিয়ে গেল। ও হাসপাতালে রাউন্ড দিয়ে আউটডোরের পেশেন্ট দেখছে এখন। আজকে ভীষণ ভিড় আউটডোরে। একটা 5 মিনিটের ব্রেক নিয়ে কিংশুক বাইরে এলো। এখন অন্য একজন পেশেন্ট দেখছে। কিংশুক বাইরে এসে ভেবে দেখলো, আজ বাড়ি ফিরতে 2টো বেজে যাবে। তিতলির স্কুল অবশ্য 3টের সময় ছুটি হয়, তাই সেক্ষেত্রে চাপ নেই। তাহলে একেবারে রিপোর্টগুলো নিয়েই নেব, আর যদি কোনো ওষুধ নেওয়ার থাকে সব নিয়েই বাড়ি ফিরবো। দেখি একবার ফোন করে মেহুল কি করছে। কিংশুক ফোনটা বের করে মেহুলকে ফোন করলো। মেহুল ফোনটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ বলো। কি করছেন ম্যাডাম? এই তো রান্না করছি। শোনো না, আজকে বিকেলে একটু বাজারে যেহেতু সবজি একদম শেষ হয়ে গেছে, সকালে তো সময় পাও না, বিকেলে যা পাবে ওই সামনের বাজার থেকে নিয়ে চলে এসো তো। সারাদিন কাজ আর কাজ, শুধু সংসারের কথাই ভেবে যাচ্ছ, একটু আমার কথা ভাবতে পারো না? মেহুল হেসে বলল, তাছাড়া কে বললো তোমার কথা আমি ভাবি না? তুমি আর তিতলি তোমার ছোট্ট সাজানো সংসার। আমি যা কিছু ভাবছি তোমাদের জন্যই তো ভাবছি। সংসারের কাজের মধ্যে দিয়েই তোমাকে আমার পাওয়া হয়ে যায়। ওই যে হে সখা মম হৃদয় রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয় রহ। তুমি তো সবসময় আমার মনেই আছো। মনের দিক থেকে তোমাকে কখনো আমি আলাদা করে দিইনি। কিংশুক দীর্ঘশ্বাস ফেলে বলল, সে তো বুঝলাম, কিন্তু আমার এখন তোমাকে দেখতে ইচ্ছে করছে, আর পেশেন্ট দেখতে ভালো লাগছে না। তুমি ওখানে বসে আমাকে এইসব কথা বলছো? কেউ শুনলে কি ভাববে বলো তো? তুমি একজন ডাক্তার,
তোমাকে দেখানোর জন্য কত মানুষ সকাল থেকে এসে বসে থাকে, আর তুমি সময় নষ্ট করছো। এখন আমি একাই আছি, খুব কথা বলতে ইচ্ছে করছিল, কি করবো বলো? 6 বছর ধরে কত কথা যে জমিয়ে রেখেছি, তুমি তো শুনতেই চাও না। সব শুনতে চাই গো, কিন্তু তুমি নিজেই দেখেছো কত কাজ থাকে। এদিকে তিতলির স্কুল, ওকে রেডি করা। তাও এখন তুমি আছো বলে আমি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারছি। ওকে স্কুলে পৌঁছে দেওয়া, নিয়ে আসা, খাওয়ানো, ওর ব্যাগ গুছিয়ে দেওয়া, আগে সব তো নিজেই করতাম। এখন তুমি সব দায়িত্ব নিয়ে নিয়েছো, কিন্তু তোমার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে। তুমি ফিরে এসো, আমরা সন্ধ্যাবেলা বসে অনেক গল্প করবো, কেমন? আচ্ছা শোনো, আজকে আমার ফিরতে একটু দেরি হবে, অনেকজন পেশেন্ট আছে, 2টো বেজে যাবে। আর তোমার টেস্টের রিপোর্টগুলো নিয়েই ফিরবো। আর তুমি সকাল থেকে ঠিক আছো তো? মাথা ঘুরছে নাকি? না, কিন্তু একটু দুর্বল লাগছে। এই, আমার খুব ভয় করছে গো, কোনো কঠিন অসুখে পড়লাম নাকি? তুমি আর তিতলি থাকতে পারবে তো? মাঝে মাঝে আমার মেজাজটা না খারাপ করলে তোমার শান্তি হয় না বলো? কত সুন্দর মুড়ে ছিলাম। হ্যাঁ, এই তোমার খুব বকুনি খাওয়ার ইচ্ছে হয়েছে না? কতদিন তোমার বকুনি খায়নি, তুমি বকো, আমি শুনছি। শেষে বকুনি খাবে কেন? চুমু খেতে আর ভালো লাগছে না? ইস, তুমি কি গো, একটু লজ্জা নেই না? হাসপাতালে এসব বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেশেন্ট দেখো, যাও, সময় নষ্ট করো না, আমি রাখলাম। বাড়ি এসো, তারপর কথা হবে। আচ্ছা রাখো, টাটা। কিংশুক আবারও ফিরে পেশেন্ট দেখছে। বেশিরভাগ পেশেন্ট কাছাকাছি লোকালয় থেকেই আসে, খুবই গরিব এরা। হঠাৎ একটা কলা পেল কিংশুক। আসবো ডাক্তার বাবু? কিংশুক মাথা তুলে দেখলো চাপ দাড়ি, সাদা শার্ট পরা একটা লোক ঢুকলো। এনাকে দেখে কিংশুকের মনে হলো ইনি এখানকার লোকালয়ের লোক নন। লোকটি ঢুকেই বললেন, আপনি ডক্টর কিংসুক রায়? হ্যাঁ বলুন। কিংশুক লোকটাকে দেখে ঠিক চিনতে পারলো না। ভ্রু দুটো কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। লোকটা এগিয়ে এসে একগাল হেসে বলে উঠল, আসলে গতকাল থেকে শরীরটা না একেবারে জুতসই হচ্ছে না। সবাই বললো হাসপাতালে একজন ভালো ডাক্তার এসেছে, কিংসুক রায়, তাই তাকেই দেখাতে চলে এলাম। একটু দেখুন তো ডাক্তার সাহেব। কিংশুক আপাত মস্তক ওকে একবার দেখে নিল। লোকটার হাবভাব, অঙ্গভঙ্গি দেখে অসুস্থ বলে তো মনেই হচ্ছে না। কিংশুক বলল, আপনি বসুন। লোকটা একটা চেয়ারটা নিয়ে ধপ করে বসে পড়ল। বলুন কি হয়েছে? কাল থেকে বুকের ভেতরটা কেমন করছে আর ঘুম হচ্ছে না। কিংশুক পালসটা দেখে বলল, সুগার প্রেশার আছে কি? তা তো জানি না। ওদিকে যে নার্স বসে আছে ওনার কাছে গিয়ে প্রেশার সুগার চেক করে আসুন। আমি লিখে দিচ্ছি, তারপর রিপোর্টটা নিয়ে এখানে আসুন। কিংশুক একটা প্যাডে লিখে দিল। তারপরে অন্য পেশেন্ট দেখতে ব্যস্ত হয়ে পড়ল। লোকটা চেয়ার ছেড়ে উঠে শটান সেখান থেকে বেরিয়ে গেল। সে চেক আপ করাতে নার্সের কাছে গেল না, একেবারে হাসপাতালের বাইরে বেরিয়ে গেল। আসলে কিংশুককে সে চিনত না, শুধু ওকেই দেখতে এসেছিল। 2টো নাগাদ কিংশুকের পেশেন্ট দেখা শেষ হলো। কিংশুক ভাবলো, এবারে ব্লাডের রিপোর্টগুলো নিতে হবে, ওটা নিয়ে বেরিয়ে যাবো তাহলে। কিংশুক ওখান থেকে সোজা হাসপাতালের ল্যাবে চলে গেল। ওখানকার ছেলেগুলো মোটামুটি কিংশুকের পরিচিত হয়ে গেছে। ওকে দেখে একটা ছেলে বলল, আসুন স্যার। আমার রিপোর্টগুলো হয়ে গেছে? হ্যাঁ স্যার, সবগুলো হয়ে গেছে, আমি রেডি করে রেখেছি। ছেলেটা ভেতর থেকে একটা খাম এনে ওর হাতে দিল। কিংশুক ওটা খুলতে খুলতে বলল, কোনো অসুবিধে আছে কি? হ্যাঁ স্যার, ম্যাডামের হিমোগ্লোবিন লেভেল একেবারে কম, আর প্রেশার একেবারে লো। এছাড়া মোটামুটি ভালোই দেখলাম। আচ্ছা। কিংশুক এইটাই আন্দাজ করেছিল যে মেহুলের হিমোগ্লোবিন কম আসবে, কিন্তু রিপোর্টটা দেখে তো অবাক হয়ে গেল। 6.9 দেখাচ্ছে। এতটা কম হবে সেটা কিংশুক ভাবেনি। ও মনে মনে ভাবলো, এই নিয়ে তো যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাবে। না না, আজ থেকে ওষুধ খাওয়া শুরু করতে হবে। আমি ওষুধ নিয়েই ফিরবো। বাবা, ভাগ্যিস আমি আজ সকালে প্র্যাকটিস করিয়েছি, না হলে এই শরীরেও এত কাজ করছে, হাঁটাচলা করছে, তিতলিকে স্কুলে দিতে যাচ্ছে, ওই চড়াই উতরাই পেরিয়ে যদি কোনো বিপদ ঘটে যেত। আমার বেশ টেনশন হচ্ছে। না না, এক্ষুনি ওকে বাড়ি ফিরতে হবে। ওকে বেশি সময় একা বাড়িতে রাখা যাবে না। কিংশুক ল্যাবের ওখান থেকে বেরিয়ে আবারও হাসপাতালে ঢুকলো। ওর সিনিয়র মেডিসিনের একজন ডক্টর আছেন এখানে, তাকে দিয়ে রিপোর্টগুলো চেক করিয়ে নেবে ভেবেছে। ও দাঁড়িয়ে আছে এমন সময় মেহুল ফোন করেছে। ফোনটা ধরতেই মেহুল বলে উঠলো, হ্যালো, কি গো, 2টো বেজে গেল তো, তোমার কি আসতে আরো দেরি হবে? না না, এই তো 15-20 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা শোনো না, তোমার রান্না হয়ে গেছে? সে তো কখন শেষ করে ফেলেছি। ঠিক আছে, এখন তুমি বিছানার উপরে চুপচাপ শুয়ে থাকো, এদিক ওদিকে যেও না, ঘরেও কাজ করতে হবে না। আমি গেলে তারপর উঠে দরজা খুলবে। বলছে, মেহুল অবাক হয়ে বলল, কেন গো, কি হয়েছে? কি হয়েছে তোমাকে এখন জানতে হবে না, আমি তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো। আরে কি হয়েছে বলবে তো। কথা নেই বার্তা নেই, হঠাৎ চুপচাপ খাটের উপরে শুয়ে থাকতে যাবো কেন আমি? তুমি কি রিপোর্টটা হাতে পেয়েছো? বলছি, কোনো কঠিন অসুখ হয়েছে আমার? মরে যাবো নাকি গো? শোনো না, আজ তাহলে তোমাকে আর তিতলিকে আমার অনেক কথা বলার আছে, বুঝেছো? ধ্যাৎ, এই তোমার খুব বকুনি শোনার ইচ্ছে হয়েছে না? শুধু আজে বাজে কথা বলে যাচ্ছ কেন? কিছু হলে মরে যাবো মরে যাবো, এই মরে যাওয়ার কথাটা মাথায় চলে আসে কেন? একবার তো চেয়েছিলে নিজেকে শেষ করে দিতে, পেরেছো কি? তুমি চাইলে মরতে পারবে না। আমাদের ওপরে একজন আছেন, তিনি চাইলে হবে। আর সবসময় ফালতু কথা বলে মাথাটা গরম করে দেয় আমার। একটা কথা বললে শুনতে হয় না? আগে তো এমন ছিলে না, আমি যেটা বলতাম শুনতে। এখন প্রতিটা কথার উত্তর দিচ্ছ কেন? যাও তো, চুপচাপ বিছানায় শুয়ে থাকো, আমি আসছি তাড়াতাড়ি, তুমি রাখো। আচ্ছা। বকুনি খেয়ে মেহুল ফোনটা রেখে দিল। কিছুক্ষণের মধ্যে কিংশুক ওর সিনিয়র ডক্টরকে দিয়ে রিপোর্টগুলো চেক করিয়ে নিল। ডক্টর বললেন, হিমোগ্লোবিন কম ছাড়া তো আর বিশেষ কোনো অসুবিধা নেই, কিন্তু খুব বেশি কাজ করা যাবে না।
এখন কয়েকটা দিন একটু রেস্টে থাকলেই ভালো হবে। আর দুটো ওষুধ লিখে দিলাম। কিংশুক হাসপাতাল থেকে এই ওষুধ দুটো নিয়ে বেরিয়ে আসে। ততক্ষণে 2:30 বেজে গেছে। এদিকে মেহুল না খেয়ে বসে আছে। এই কথাটা কিংশুকের মনে পড়তেই ও আবার ভাবলো, ওকে এত সময় না খাইয়ে রাখা আর উচিত হবে না। আমার তো ফিরতে প্রায় দেরি হচ্ছে। ওর এই শরীরে যদি সকাল থেকে না খেয়ে থাকে তাহলে বিপদ বাড়বে। আজ থেকে ওকে কড়া রুটিনের মধ্যে থাকতে হবে। এদিকে যে চাপদারিওয়ালা লোকটা ওকে দেখাতে গিয়েছিল সে একটু দূরে গাছের তলায় দাঁড়িয়ে আছে মাস্ক পরে। কিংশুক বেরোতেই ওর পিছু নিতে থাকে। কিংশুক একেবারেই লক্ষ্য করেনি। ও মেহুলের কথাগুলো ভাবতে ভাবতেই প্রায় ছুটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে গেল। লোকটা একটু দূরে দাঁড়িয়ে থাকলো। এবারে ওই লোকটার একটা ফোন আসে। লোকটা ফোনটা ধরেই বলে ওঠে, হ্যাঁ বস বলো, আমি ওই ডাক্তারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ফোনের ওপার থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। তিনি বলছেন, শোনো, হুটহাট করে কিছু বলতে যেও না। আগে দুদিন দেখো ডাক্তার কখন বেরোচ্ছে ঢুকছে, ওর ওয়াইফ কখন বেরোবে, এগুলো খেয়াল রাখো। বাচ্চা মেয়েটাকে দেখতে পেলে? না, এখনো পর্যন্ত কাউকে দেখতে পাইনি। তুমি ওখানেই ওয়েট করো। আর শোনো, ডাক্তার বা তার ওয়াইফ যেন তোমাকে সন্দেহ না করে। একটু এদিক ওদিক হলেই চলে আসবে। আমি আবার অন্য কাউকে পাঠাবো। ওকে বস। ধর বাবা, ভাল লাগে না। মেহুল বিছানায় আনমোনা হয়ে শুয়ে আছে আর একাই বকবক করে বকে চলেছে। কিংশুক এত বকলো কেন আমাকে? নিশ্চয়ই রিপোর্টে খুব খারাপ কিছু এসেছে। ও আমাকে বলতে পারছে না সেটা আমি বুঝেছি তো, তাই আমার উপরে খুব রেগে গেল। আচ্ছা, যদি আমার সত্যি খারাপ কিছু হয় তাহলে ওদেরকে কয়েকটা কথা বলে যাবো আমি। তিতলি আমাকে যেন থাকতে পারবে তো? আর কিংশুক, ও তো পাগল হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে মেহুলের চোখে জল আসে। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। মেহুল উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দেখলো সামনে কিংশুক দাঁড়িয়ে আছে। মেহুল কথা বলল না। দরজাটা খুলেই পিছন ফিরে চলে যাচ্ছিল। কিংশুক দেখলো মুখটা গম্ভীর হয়ে আছে। চোখটাও ছলছল করছে। ও তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো মেহুলকে। তারপর আদুরে গলায় বলল, রেগে গেছো? স্নান করে নাও, খাবার বাড়ছি। আমি পরে খাবো। আগে দেখি তুমি কতটা রেগেছো। তাকাও। ছাড়ো তো, আমার অনেক কাজ আছে। তাই? কিংশুক এবারে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন থেকে কাজ কমাতে হবে যে। মানে আবার কি? এখন থেকে বেশিরভাগ সময়টাই শুয়ে বসে থাকতে হবে। কি বলছো কি? শুয়ে বসে থাকবো কেন? আর বাড়ির কাজগুলো কি আকাশ থেকে পড়ি নেমে এসে করে দেবে নাকি? এই রিপোর্টটা পেয়েছো? কি লেখা আছে গো? খুব খারাপ কিছু, তাই না? হ্যাঁ, তাই তুমি ফোনে আমাকে বলতে পারছিলে না? খারাপ কিছু বটে। কি কি খারাপ আমাকে বলো। তুমি যেরকম উল্টোপাল্টা ভাবছিলে সেরকম নয়। না খেয়ে শরীরের কি অবস্থা করেছো জানো? আমি তো রিপোর্ট দেখে ভয় পেয়ে গেছি। এখন তোমাকে একা রেখে কোথাও যাওয়াই উচিত নয়। কোন দিন না কোন দিন মাথা ঘুরে পড়বে। উফ বাবা, ভাগ্যিস চেষ্টা করে নিয়েছি। মেহুল হাঁ করে চেয়ে আছে। ও কিছুই বুঝতে পারছে না। কিংশুক রিপোর্টটা বের করে ওর হাতে দিয়ে বলল, এই নাও, নিজেই দেখে নাও। হিমোগ্লোবিন লেভেল দেখেছো? 6.9। মেয়েদের 11 থাকতেই হবে, সেখানে তোমার কত? এবারে বুঝতে পারছো? না খেয়ে না ঘুমিয়ে শরীরে তুমি 12টা বাজিয়েছো। ও মেহুল এবারে হাসছে। কিংশুক একটু রাগী গলায় বলল, তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ, তুমি জানো আর কিছুদিন হয়ে গেলে তোমাকে ব্লাড দিতে হতো। আর তোমার প্রেশার দেখো, যে কোনো দিন মাথা ঘুরে পড়ে থাকতে। এই শরীর নিয়ে তুমি নিশ্চিন্তে আছো? কতদিন ডাক্তার দেখাওনি? তুমি ভয় পাচ্ছ কেন? কিছুই তো হবে না। আবার কিছু হবে না? তুমি সব জেনে গেছো। শোনো, আজ থেকে রাত 10টার মধ্যে শুয়ে পড়বে। আর সকালে ঘুম থেকে উঠতে হবে না। আমি তিতলিকে রেডি করে দেবো। তোমাকে চাপ নিতে হবে না। তুমি খাবে, ঘুমোবে, আনন্দ থাকবে। মেহুল ওর গালটা টিপে দিয়ে বলল, তার মানে তোমরা দুজনে কাজ করবে আর আমি ঘুমাবো? ওটি তো হচ্ছে না। আমি তোমাদের সাথে থাকলেই ভালো থাকবো। শুয়ে বসে থাকতে বাবা আমি পারবো না। তার চেয়ে আমি কাজ করব। তোমরা দুজনে সব সময় আমার পাশে পাশে থেকো, তাহলেই আমার সব অসুখ ভালো হয়ে যাবে। কেমন লাগলো আমাদের একলা পথের লড়াই সিরিজের আজকের এই বিশেষ 17 নম্বর পর্বটি? জীবনের নানা ওঠাপড়ার মাঝে কিংশুক, মেহুল আর তিতলির এই লড়াই এবং সম্পর্কের নতুন মোড় আপনাদের মন ছুঁতে পারল কিনা তা নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। গল্পের আগামী পর্বে কিংশুক ও মেহুলের জীবনে কোন নতুন ঝড় আসতে চলেছে, নাকি সব বাধা পেরিয়ে ওরা পাবে এক নতুন আলো, তা নিয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা বা মতামত থাকলে সেটাও কমেন্টে শেয়ার করতে পারেন। আপনাদের প্রতিটি সুন্দর কমেন্ট, লাইক এবং ভালোবাসাই আমাদের পরবর্তী পর্ব নিয়ে আসার আসল অনুপ্রেরণা। পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারটিকে আরও বড় করে তুলতে সাহায্য করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী 18 নম্বর পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।